ওকে, সো তাহলে আমাদের তো 1 জানুয়ারি অলরেডি ক্লাস নেওয়া হয় নাই। তো আজকের ক্লাসে আমরা 1 জানুয়ারি প্লাস আজকের যেই প্রবলেমগুলি সলভ করার কথা, ফার্স্ট আজকের গুলা শেষ করব, দেন 1 জানুয়ারির গুলি। সো 8 তারিখের জন্য আমাদের রুটিনটা কেমন ছিল দ্বারা একটু দেখে নেই। ওকে, সো আজকে ফার্স্ট অফ অল কভার করার কথা 728 থেকে শুরু। দেখি 2B টা ছিল বেসিক্যালি ফার্স্ট আজকের জন্য, না লাবিবা? ওকে, সো তাহলে এখানে থেকে আমরা শুরু করি। সো 2B এর এখানে বলো কোন কার কার কোন কোন জায়গায় প্রবলেম। ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 2B তে। কোশ্চেন নাম্বার 1 এ কারো প্রবলেম আছে? ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তো মনে হয় আমরা আগে করছি, না? এটা আগে করছি। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5 তো আগে করছি মোস্ট প্রবাবলি। কোশ্চেন নাম্বার 4 5 কারো প্রবলেম আছে এটা? কি তোমরা কি করছো নাকি কি একটা প্রবলেম নাই? কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8। আচ্ছা ভাই, বলো। লাস্ট ক্লাসে মানে লাস্ট বুকলেট সলভিং ক্লাস তো হয় নাই, যে মানে রুটিন ওয়াইজ যে ওইটা হয়তো ওইটার সলিউশন কি নেওয়া হবে পরে? হ্যাঁ হবে। আজকে ফার্স্টে আজকে রুটিনটা করব, এরপর ওইটা আজকে রুটিনের প্রবলেম শেষ হয়ে গেলে পরে আগে 1 তারিখে যেটা বাকি ছিল ওটা করব। আচ্ছা ঠিক আছে। তো এই 2B এর মধ্যে প্রবলেম কে কোন কোশ্চেনে ফেস করছো ফার্স্টে বলো। সেকশন 2B এর মধ্যে সেকশন 2B তে কারো কোনো প্রবলেম নাই? ইলেভেন ডি। ওকে, আগে কি 2B করাইতেছো না 2A করাইতেছো? 2B ফার্স্টে যে আজকে আমাদের
প্রথমে যেটা করানোর কথা ওইটা প্রথমে দেখে আচ্ছা, ওকে এরপরে যদি প্রবলেম বাকি থাকে, যে আজকেরটা শেষ হয়ে গেলে পরে আগে 1 তারিখে যে হয় না ওইটা নিয়ে করব। টু কি বলে 11D তে কি বলছে, ইনফ্যাক্ট the bottom of the tin contains a device that makes a squeak when the spring is released, making the internal length of the tin less than 9 centimeter। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো 3 না, যে এই যে আমাদের বক্সটা ছিল, বক্সের মধ্যে তো স্প্রিংটাকে আমরা কম্প্রেস করে রাখতাম, তাই না? এই যে বক্সটা যে আছে, এই বক্সের ভিতরে কি করব, দিস ইজ দ্য কন্টেইনার। তো আগে ভাবতাম কি, আগে ভাবতাম যে বক্সের ভিতরে কন্টেইনারটা, আর বক্সের এই হাইটটা কত, বক্সের হাইটটা হলো 9 সেন্টিমিটার। সো এখন আমরা এই বক্সের ভিতরে কি করব, স্প্রিংটাকে কম্প্রেসড করে আটকায় রাখবো আর কি বেসিক্যালি। সো এইটা হলো মেইন আমাদের কাজ। এটা করলে পরে তখন স্প্রিং এর মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ, এই যে সি নাম্বারে যে ক্যালকুলেশন করছিলাম, the original length of the spring is 41 centimeter and the length of the tin is 9 centimeter। তো তাহলে আমাদের কতটুকু কম্প্রেস করা লাগতেছে ওই স্প্রিংটাকে, 41 থেকে 9 এ নিয়ে আসতে হইতেছে। সো তাহলে কম্প্রেশনের অ্যামাউন্ট কত হবে, 41 মাইনাস 9 সেন্টিমিটার, দ্যাট ইজ 32 সেন্টিমিটার আমাদের কম্প্রেশন করতে হচ্ছে না। সো তাহলে ওইটা ছিল ব্যাপার। এখন ওই ফার্স্টে তুমি কি করছো, ক্যালকুলেট দ্য ফোর্স দ্যাট মাস্ট বি অ্যাপ্লাইড টু দ্য স্প্রিং টু গেট ইট ইনটু দ্য টিন। সো তাহলে তুমি কে এর ভ্যালু জানতা আগে। সো তাহলে এফ ইকুয়াল টু কে ডেল্টা এক্স। সো ডেল্টা এক্স এর জায়গায় 41 মাইনাস 9 সেন্টিমিটার বসাইছিলা, তো তখন ওখানের জন্য ফোর্স পাইছিলা। দেন ওই ফোর্সের করেসপন্ডিং তুমি এনার্জি বের করছিলা, হাফ ইন্টু ফোর্স ইন্টু ডেল্টা এক্স, এরকম। এখন এইখানে তোমাকে বললো কি, যে অ্যাকচুয়ালি আমরা যে 9 সেন্টিমিটার লেন্থ অফ দা টিন ধরছি, আসলে টিনের ভিতরে টোটাল 9 সেন্টিমিটারও নাই, 9 সেন্টিমিটার থেকেও কম আছে। যে টিনের পুরাটার ভিতরে স্প্রিংটা থাকবে না, যে টিনের নিচে মনে করো একটা সার্টেন সাউন্ড ক্রিয়েটিং ডিভাইসের জন্য অল্প একটু লেন্থ কভার করে ফেলছে। সো তাহলে এই লেন্থটা, যেটা আমরা একটু আগে কনসিডারেশনে নিয়েছিলাম, যে টোটাল লেন্থ তো 9, টোটাল লেন্থ হলো 9, কিন্তু অ্যাকচুয়ালি স্প্রিংটা ফুল 9 সেন্টিমিটার ধরে থাকে না। স্প্রিংটা অ্যাকচুয়ালি কি হয়, আরো কম লেন্থে চলে যাবে। সো তাহলে স্প্রিং আরো কম লেন্থে চলে যাবে মানে কি বলতো ত্রিনা, আরো বেশি কম্প্রেসড হবে নাকি আরো কম কম্প্রেসড হবে? বেশি কম্প্রেসড হবে। সো যত বেশি কম্প্রেসড হবে, সো তখন কি হবে, এনার্জিও বেশি স্টোর করবে। সো এনার্জি যদি বেশি স্টোর করে, সো তখন যখন তাকে রিলিজ করা হবে, সে এনার্জি রিলিজও করবে বেশি। সো তখন ওখানে স্পিডটাও বেশি হবে, এমন টাইপেরই হওয়ার কথা। দেখি টু বি। আচ্ছা ভাই, হ্যাঁ, মানে আমার না একটু মানে ওয়ার্ক ডান আর এনার্জি একসাথে কি রিলেট করা যাবে? ওয়ার্ক ডান মানে ইকুয়াল টু এনার্জি ট্রান্সফার। তাহলে মানে আমি বলি, এনার্জির ফর্মুলাটি কি হাফ এফ ইন্টু ডেল্টা এক্স, কিন্তু ওয়ার্ক ডানের ফর্মুলা তো মানে লাইক ফোর্স ইন্টু ডিস্টেন্স, রাইট? তো এখানে তো এনার্জির সময় একটা হাফ আছে। এই হাফ কেন আসছিল কি বলছিলাম, এই হাফটা আসছিল কেন? এটা তো মনে করতেছে না। লেকচার ভিডিওতে কি দেখছিলা যে হাফটা আসে কেন এখানে ওই তোমার? যে এরিয়ার জন্য। এরিয়ার জন্য তো পরের কাহিনী। তোমার এখানে ট্রায়াঙ্গেল। কাজটা কি, যে তোমার ফোর্স যখন জিরো, তখন এক্সটেনশন জিরো। একটা সার্টেন ফোর্স অ্যাপ্লাই করলে এক্সটেনশন বাড়লো, এক্সটেনশন আরো বাড়লো, ফোর্স যত বাড়াইতেছে এক্সটেনশন তত বাড়তেছে। তো এখন এখানের মধ্যে কি, তুমি এইটা নিলা। এখন তোমার, তুমি যদি এখন ধরো কি ধরো, যে এই ফোর্সের জন্য, এই যে এই ফোর্সের জন্য এতটুকু ডিস্টেন্স মুভ করছে, কিন্তু এটা কি আসলে ট্রু? এখানের মধ্যে কি, এটা তো আমাদের ম্যাক্সিমাম ফোর্স। তো তাহলে টোটাল ও এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিস্টেন্স কভার করার জন্য আমাদের কি বলছিলাম, এভারেজ ফোর্সটা নিতে হবে। তো তাহলে এভারেজ ফোর্সটা কি,
এই ম্যাক্সিমাম যে ফোর্স ওটার অর্ধেক। সো তাহলে এখানে থেকে আমাদের হাফ অফ দা ম্যাক্সিমাম ফোর্স নিছিলাম। সো এখানের মধ্যে ওয়ার্ক ডানই বের করছি, কিন্তু ওয়ার্ক ডানের এখানের মধ্যে ফোর্সটা কি, এখানে তো আমাদের ফোর্সটা ভেরিয়েবল একটা ফোর্স, ফোর্সটা তো কনস্ট্যান্ট ছিল না, ফোর্সটা 0 থেকে আস্তে আস্তে বাড়ছে। সো তাহলে এর জন্য আমরা কোনটা কনসিডারেশনে নিব, এভারেজ ফোর্সটা নিব। তো এভারেজ এভারেজ ফোর্সটা ফোর্স কম। নিব দেখে এর জন্য হাফ এফ চলে আসছে। আচ্ছা আচ্ছা। অ্যানোনিমাস কার নাম দেওয়া? আচ্ছা, সো এরপরে 20D 14B। ওকে, সো ফার্স্টে 14B 14B না? আচ্ছা, এটাতে আমারও প্রবলেম আছে ভাই। ওকে। The photograph shows part of the slinky hanging from a person's hand. Explain why the coils are extended more at the top than at the bottom. আচ্ছা, তো এখন এখানের মধ্যে তোমার উপরের জায়গায় এক্সটেনশন কেন বেশি, নিচের জায়গায় এক্সটেনশন কেন কম, এমন একটা জিনিস জিজ্ঞাসা করছে। তো এখন এখানের জন্য তোমার কাজটা কি, ফার্স্ট অফ অল এখানে এটা এক্সটেন্ড হয়েই আছে কেন বলো তো? ওয়েটের কারণে। তার নিজের একটা ওয়েট আছে না, তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কি কাজ করবে বলো তো? ওয়েট। এখানের মধ্যে তার ওয়েটটা কাজ করবে, কিন্তু এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো জেরিন, যে এখানের মধ্যে কাজটা কি হয় বলতো, যে টপ অফ দা স্প্রিং যেটা আছে, যে টপ অফ দা স্লিংকি যেটা আছে, এই যে এই পার্টটুকু, এখানের মধ্যে তার সে কি করতেছে, তার নিচে যতটুকু লেন্থ অফ দা স্প্রিং এক্সিস্ট করে, পুরা লেন্থ অফ দা স্প্রিং এর ওয়েটটা কি করতেছে, তার উপরে কাজ করতেছে না, যে ওইটা তাকে নিচের দিকে পুল করার ট্রাই করতেছে, তাই না বলো জেরিন? বুঝি নাই। বুঝো নাই? এখানের মধ্যে বললাম যে এই যে সার্কেল করলাম, যে এটা তো দেখলা ওই পার্টের যে স্প্রিংটা আছে, ওই স্প্রিংটা কি করতেছে, তার নিচে যতটুকু পার্ট অফ স্প্রিং আছে, এই স্প্রিং এর ওয়েটটাকে সে ধরে রাখতেছে না বলতো? হ্যাঁ। আর না হলে তো এটা ধরে যদি না রাখতে পারে, তো তাহলে পরে কি হবে, এটা তো একসাথে থাকতে পারবে না, পড়ে যাবে। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল এখানের মধ্যে ব্যাপারটা তোমার বোঝা লাগবে যে স্প্রিং এর যত উপরের পার্ট তুমি কনসিডার করতেছো, ইট ইজ সাপোর্টিং দ্য ওয়েট অফ এনিথিং দ্যাট ইজ বিলো ইট। ওকে, তার নিচে যত কিছুই আছে পুরো জিনিসটার কি করা লাগতেছে, তার ওয়েটটাকে সাপোর্ট করা লাগতেছে। ওকে, তো তাহলে বুঝতে যত পারছি। উপরে থাকবে তার তত নিচের যেই পার্টটুকু থাকবে তার ওয়েটটাকে সাপোর্ট করতে হয়। তো এখন উপরের পার্টে তাহলে কি হবে, নিচের পার্ট অফ দ্য স্প্রিং এর ওয়েটটাকে সাপোর্ট করতে হচ্ছে, কিন্তু নিচের পার্ট অফ দ্য স্প্রিং এর কাজটা কি, তার নিচে তো অ্যামাউন্ট অফ ওয়েট অফ স্প্রিং কম, তাই না? তো তাহলে ফোর্সটা কম কাজ করতেছে না তার উপরে, হ্যাঁ হ্যাঁ তো তাহলে ফোর্সটা যেহেতু কম কাজ করতেছে, এর জন্য যে এক্সটেনশনটা কি হবে, তার কম হবে। কম বুঝতে পারছি। ঠিক আছে, তো তাহলে এরকম টাইপের একটা ব্যাপার, যে তুমি এই যে এস আছে একটা এক্সাম্পল দেখো চ্যাটের মধ্যে লিখছে, যে যখন নাকি ওরকম আমরা ওই চিন আপ দিতে সময় বা এরকম ইয়ে করতে সময়, এটা অনেকজনেরই না করার কথা। তো এরকম কাজটাকে যখন নাকি ওরকম আমরা কোন এক জায়গায় হ্যাং করি, তখন কি হয়, যদি আমরা পাটাকে এরকম উপরে তুলে নেই, ঠিক আছে, তখন আমাদের নিজেদেরকে ওরকম হালকা লাগে। যখন নাকি পাটা ওরকম নিচে ওরকম নামাই দেয়, তখন দেখবা যে হাতের উপরে ওরকম যে যে হাত দিয়ে আমরা আটকায় আছি, ঝুলে আছি, ওইটার উপরে আমাদের ফোর্সটা একটু বেশি পড়তেছে বা বেশি ব্যথা লাগে, ওর তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারছো? তো তাহলে ব্যাপারটা কি, যে তোমার বডির নিচে যতটুকু ম্যাস থাকবে, ওই ম্যাসটাকে বা ওই ওয়েটটাকে উপরের যা কিছু আছে ওই জিনিসটা কি করবে, ওয়েটটাকে ব্যালেন্স করবে। ওকে, তো এটার জন্য লোয়ার পার্ট অফ দা
কি বলে এই যে লোয়ার পার্ট অফ দ্য স্লিংকি কম এক্সটেন্ড করছে কেন? বিকজ লোয়ার পার্ট মানে কি তার নিচে আর এত বেশি লেন্থ অফ স্প্রিং বাকি নাই, বুঝছো? সো তাহলে এটার জন্য কি হচ্ছে, এটার জন্য তার এক্সটেনশনটা কম হচ্ছে। আর উপরের পার্টের জন্য কি, উপরের পার্টের জন্য তাদের এই যে উপরের পার্ট অফ দ্য স্প্রিং এর নিচে অনেক লার্জ ম্যাস অফ স্প্রিং তাকে সাপোর্ট করা লাগতেছে, সো এটার জন্য তার এক্সটেনশনটা কি হবে, বেশি হবে। নাবিল কি বুঝতে পারলা কি বললাম? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এমন টাইপের ব্যাপারটা হবে আর কি, যে বেসিক্যালি উপরের কয়েলগুলি নিচের কয়েলগুলাকে সাপোর্ট করতেছে, বিকজ নিচের কয়েলের রিমেইনিং ম্যাসটা তো বেশি। এখন নিচের কয়েলে তো তার নিচের গুলাকে ব্যালেন্স করবে, কিন্তু তার নিচে তো রিমেইনিং অ্যামাউন্ট তো কম, এটা তার নিচে রিমেইনিং স্প্রিং হলো কম, তো তাহলে তার উপরে ফোর্সটা কম, তো এর জন্য সে কি এক্সটেনশন কম করতেছে, বুঝছো? এইটাই হলো কাজ। এটা হলো B1। এখন B2 তে দেখি কি বলতেছে। আচ্ছা ভাইয়া, এই স্প্রিংটা যদি মানে আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে না বানাই, এরকম হইতো যে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বানাইছি, তো যত নিচের দিকে যাইতেছে তত ম্যাটেরিয়ালগুলো আরো হেভি হইতেছে, তখন কি এক্সটেনশনটা মানে পুরো ইকুয়াল হইতো না? যত নিচের দিকে যাচ্ছ তত ম্যাস আর বাড়তেছে, ম্যাটেরিয়ালটা, ডেনসিটি হ্যাঁ বাড়ে, এরকম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা, এক্সটেনশনটা ইকুয়াল হওয়ার কথা না, মানে সমান সমান, তাই না? এক্সটেনশন তো তাহলেও পুরোপুরি ইকুয়াল হবে না, কারণ তোমার উপরের পার্টের এটা নিচের হাই ডেনসিটি ম্যাটেরিয়ালটাকেও সাপোর্ট করবে, উপরের মিডিয়াম ডেনসিটিটাকেও সাপোর্ট করবে, এর উপরে লো ডেনসিটিটাকেও সাপোর্ট করবে, সে সবাইকে সাপোর্ট করবে। আর ও হ্যাঁ, তাই তো। নিচের সে শুধু এই হাই ডেন্সের এটাকে সাপোর্ট করতেছে, তো তাইলে পরে ওর তো এটা এই বার্ডেন তো নিতে হচ্ছেই, বুঝতে পারছো? তুমি যেটা বলছো এটা হওয়া পসিবল কখন, নিচে যে ম্যাটেরিয়ালটা নিছো ওটার স্টিফনেস যদি কম হয়, বুঝছো? নিচে যে ম্যাটেরিয়ালটা নিছো এটা স্প্রিং কনস্ট্যান্ট যদি কম হয়, তো তাহলে কি অল্প ফোর্সে এক্সটেনশনটা বেশি দেখাবে, বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ 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 তো তখন যে হ্যাঁ, বুঝছি। এক্সটেনশনটা ইকুয়াল হওয়ার এরকম চান্স থাকে, বুঝছো? যে উপরে মোর স্টিফ ম্যাটেরিয়াল দিয়ে বানাইছো, সো তাহলে বেশি ম্যাচ সাপোর্ট করলেও এক্সটেনশনটা যা দেখাইছে, এখানে লেস স্টিফ ম্যাটেরিয়াল, যে অনেক ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়াল দিয়ে বানাইলা, তো এখন নিচে ম্যাচটা ওরকম সার্টেন অ্যামাউন্ট অফ থাকলে পরে উপরের এক্সটেনশনের সমান নিচেও হবে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। তো এটা হলো ব্যাপার। আচ্ছা, সো এটা গেল ফার্স্ট আমাদের B1। এখন B2 তে কি বলতেছে, সরি, mark and label the approximate position of the center of gravity of the slinky on the photograph above. So তাহলে এটা পারছি। আচ্ছা, তো তাহলে এটা আমাদের ওরকম লোয়ার হাফের দিকে হবে আর কি, যে এমন একটা জায়গার দিকে, আর একটু নিচে হইতে পারে, পরে এরকম জায়গাতেই মোরাললেস, যে এটা হলো মিড পয়েন্ট, মিড পয়েন্টের নিচে এরকম একটা জায়গায়, যে সেন্টার অফ গ্র্যাভিটির উপরে আর নিচে ম্যাসটা কি থাকবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে, তো এটার জন্য। আচ্ছা, এরপরে B3 তে কি প্রবলেম দেখি। A ball is dropped from the same height, আচ্ছা, and at the same time as the top of the slinky is released. So তাহলে টপ অফ দ্য স্লিংকি এন্ড বল দুইটাকে একই সাথে রিলিজ করা হচ্ছে। এখন কি হইতেছে, the three photographs show what happens। আচ্ছা, তো এই তিনটা ফটোগ্রাফ শো করতেছে কি হচ্ছে এখানে মধ্যে, যে বল আর স্লিংকির টপটাকে ইকুয়াল টাইমে রিলিজ করলো, কিন্তু স্লিংকিটা কি করতেছে অনেক তাড়াতাড়ি সে রিকয়েল করে ফেলতেছে, ঠিক আছে? যে স্লিংকিটা অনেক তাড়াতাড়ি তার অরিজিনাল লেন্থে ফেরত চলে আসতেছে, তো টপ অফ দ্য স্লিংকি ইজ মুভিং ফাস্টার অর মুভিং ডাউন ফাস্টার দেন দ্য বল। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, তুমি এখানে নিজেই বলো যে টপ অফ দ্য স্লিংকির উপরে কি, একটা তো হলো তার অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করতেছে, আরেকটা কি কাজ করতেছে, তার উপরে এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স আসতেছে না, সে যে ইনিশিয়ালি এক্সটেন্ডেড ছিল, হ্যাঁ জেরিন, সে যে ইনিশিয়ালি এক্সটেন্ডেড ছিল, সো তাহলে এর জন্য তার উপরে কি আসবে, এক্সট্রা একটা ডাউনওয়ার্ড যে টেনশন ফোর্স কাজ করবে না,
যে টপ অফ দ্য স্লিঙ্কিকে টেনে নিচে নিয়ে আসার ট্রাই করবে না, বিকজ টপ অফ দ্য স্লিঙ্কিটা তো বেশি এক্সটেন্ডেড ছিল, তাই না? বলটা তো আনডিফর্মড, বলটা আনডিফর্মড, সো দ্য বল উইল অনলি ফল ডাউন অনলি বিকজ অফ হোয়াট, বলো তো জেরিন? শুধু তার ওয়েটের জন্য, তাই না? হ্যাঁ তো তাহলে বলটা শুধু নিচে নামবে তার ওয়েটের জন্য, কিন্তু টপ অফ দ্য স্লিঙ্কের উপরে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যা কাজ করতেছে ওইটা তো আছেই, প্লাস আরো তার উপরে এক্সট্রা একটা কি আছে, ডাউনওয়ার্ড মুভিং টেন্ডেন্সি আছে বিকজ অফ দ্য টেনশন ফোর্স, যে বিকজ ইট ইজ এক্সটেন্ডেড it will go back to, it will try to go back to its original position, so তাহলে it will have what, it will have an extra downward force along with its weight, so তাহলে acceleration due to gravity plus acceleration due to the tensile force, so তাহলে overall acceleration of the top of the slinky বলের থেকে বেশি না, সো এর জন্য টপ অফ দ্য স্লিঙ্কি কি করতেছে, বলের থেকে আগে আগে নিচে নামতেছে। বুঝতে পারলা? হ্যাঁ বুঝছি। ওকে, তো তাহলে এরকম হবে আমাদের কাজটা। আচ্ছা, এরপরে বলতেছে কি টুতে, suggest why the bottom coils remain in the same position in the three photograph, because bottom coilটা এই যে একদম বটম একটা, এখানের মধ্যে কি কাজ করতেছে, বটম অফ দা কয়েলের এখানে ওদের পজিশনটা কোথায়, তাদের শুধু ওখানে ওয়েটের যে ডাউনওয়ার্ড ফোর্স, ঠিক আছে, বটম অফ দা কয়েলকে যে নিচের দিকে যে ওয়েট দিয়ে যে টানতেছে, ওকে, এখানের মধ্যে কি তাদের টপ অফ দা কয়েলকে যদি নিচের দিকে টানে, তো তাহলে এটা রিঅ্যাকশন ফোর্স থাকবে না। আমাদের নিউটনস থার্ড ল পেয়ারের ব্যাপার কি পড়ছিলাম, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, সো তাহলে টপ অফ দা স্লিঙ্কি কে যত ফোর্সের নিচের দিকে টানবে, বটম অফ দা স্লিঙ্কি কে তত ফোর্সে কি করতে হবে, উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স ফিল করতে হবে। আর না হলে পরে তো আমাদের ফোর্স গুলা যে পেয়ারে পেয়ারে হয়, এই জিনিসটা তো কি বলে ভ্যালিড থাকতো না, যদি না দুইটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ না করে। সো তাহলে টপ অফ দ্য স্লিঙ্কি যত অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স পাইতেছে, বটম অফ দ্য স্লিঙ্কি ইকুয়াল অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স পাবে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ওয়েট আর এই ইলাস্টিক বা টেনশন ফোর্স আপওয়ার্ড, এই দুইটা কি হবে, যদি সমান সমান হয় তাহলে পরে রেজাল্টেন্ট ফোর্স জিরো, তো তাইলে পরে বটম অফ দ্য স্লিঙ্কি এমন পজিশনে থাকবে। দেন এই যে এখন এই জায়গায় এই পজিশনে ফটোগ্রাফ নাম্বার 3 তে এইখানে যখন নাকি পুরো স্লিঙ্কিটা আগের পজিশনে চলে আসছে, এখন তো আর বটম অফ দ্য স্লিঙ্কির উপরে কি হবে না, কোনো টেনশন ফোর্স নাই, বিকজ পুরোপুরি রিকয়েল হয়ে গেছে। সো ইলাস্টিক ফোর্স এখন জিরো, সো এখন দ্য হোল স্প্রিং উইল গো ডাউন বিকজ অফ ওয়েট। বুঝতে পারছো নাবিল কি বললাম? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের, এটা কত আচ্ছা, নম্বর? এক্সট্রা ফোর্সটা কি হচ্ছে? পটেনশিয়াল এনার্জির জন্য পেতেছি না? হ্যাঁ হ্যাঁ, স্ট্রেস করা ছিল। স্ট্রেচ করা ছিল, এর জন্য পটেনশিয়াল এনার্জির ওই ফোর্সের জন্য টপ অফ দ্য স্লিঙ্কিকে নিচে টানবে, বটম অফ দ্য স্লিঙ্কিকে উপরে টানবে, যে পুরো স্প্রিংটাকে আগের পজিশনে নিয়ে আসার জন্য। ঠিক আছে, ওকে। সো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 14। এরপরে কোশ্চেন নাম্বার 14 এর পরে 15, 16, 17, 18, 19 এগুলাতে কারো প্রবলেম আছে? 20D তে প্রবলেম বলছো তোমরা, সো তাহলে এর মাঝে কোনোটাই আছে নাকি? 15, 16, 17, 18, 19 সাইমা করা শেষ হয়েছিল এগুলা? ওকে, সো কোনো প্রবলেম নাই, ভেরি গুড। তো তাহলে তো নেক্সট পরীক্ষাতে তোমার ফুল মার্কস ফাইনালি ইনশাআল্লাহ ভাই পাবা। হ্যাঁ, 20D তে প্রবলেম আসে। হ্যাঁ 20D তে যাবো, এর জন্য জিজ্ঞাসা করতেছি টা যে ইন বিটুইন কোনো কোশ্চেন আছে নাকি। আচ্ছা ভাই, এক্সপেরিমেন্টটা তো ইউনিট 3 এর জন্য না? কোনটা, কত নাম্বার? 16 নাম্বারটা। হ্যাঁ এটা, এটা ইউনিট 3 এর জন্য এটা রাখবো। আচ্ছা এটা ভাই। একদম ইউনিট 3 তে একদম তোমাদের পুরা পুরা রেডিমেড, এখানে কোনো টেনশন করার কোনো কাজই নাই, এটা একদম ইজিলি পেরে যাবে। ভাই বলো। 15C টা একটু বুঝাই দিতে পারবা?
কি বলছে? The steel cable consists of 6 strands, each made of 37 wires. তো একটা কেবলের ভিতরে স্ট্র্যান্ড হলো 6টা, আর প্রত্যেকটা স্ট্র্যান্ডের মধ্যে ওয়্যার হলো 37টা। এখন বলছে explain why this is preferred to a single piece of steel. তো এখন একটা সিঙ্গেল পিস অফ স্টিল ওখানের মধ্যে কি হবে? সিঙ্গেল পিস অফ স্টিল জাস্ট একটা যদি আমাদের কি হয়, সিঙ্গেল পিস অফ স্টিল একটা যদি ওরকম ব্রেক হয়ে যায় তো তাহলে পরে এই পুরো ওয়্যারটাই কি হবে, ছুটে যাবে, তাই না? কিন্তু তোমার এখানের মধ্যে যখন নাকি তুমি কি করতেছো, মোর দেন ওয়ান এরকম ওয়্যার ইউজ করতেছো, তো ওখানের মধ্যে কাজটা কি, মোর দেন ওয়ান ওয়্যার যখন নাকি ইউজ করতেছো তো তখন ওখানে এক দুইটা ওয়্যার ওরকম তোমার ছিঁড়ে গেলে পরেও কি হবে, বাকিগুলা ওই ম্যাচটাকে ধরে রাখতে পারবে। যে এখানে তুমি ক্যালকুলেশন গুলি কি কি করছিলা, তোমার এখানে কেবলের মধ্যে প্রথমে তুমি পয়েন্ট এক্স এ স্ট্রেসের অ্যামাউন্ট বের করছো এত, এরপর কি করছো, অরিজিনাল লেন্থ যে the original length of the cable with no load is এত, অরিজিনাল লেন্থ জানো। তো এখন ক্যালকুলেট its extension when lifting the beam, young modulus for steel দেওয়া আছে 130 কি বলে 195 গিগাপ্যাসকেল। তো তাহলে 195 গিগাপ্যাসকেল দেওয়া। তো এখন বললো কি, এখন বলতেছে যে কেন স্টিল কেবলটা এরকম ইন্ডিভিজুয়ালি এতগুলি আলাদা আলাদা পার্ট করে কেন দেওয়া, একটা সিঙ্গেল পিস অফ স্টিল দিলে পরে কি হইতো। তো বললাম যে একটা সিঙ্গেল পিস অফ স্টিল তো এখানে বেসিক্যালি তোমার ব্যাপারটা ওরকম ভাবে দেখবা যে সিরিজ সার্কিট প্যারালাল সার্কিটের মধ্যে কি বলি বলতো এসাস, যে সিরিজ সার্কিটে একটা নষ্ট হয়ে গেলেও বাকিগুলি কি করতে পারবে, চলতে পারবে। মতো কাজ করতে পারবে, তাই না? প্যারালাল সার্কিট আই গেস। তো প্যারালাল সার্কিটের মধ্যে একটা নষ্ট হয়ে গেলেও বাকিগুলো সবগুলি কাজ করতে পারবে, কিন্তু সিরিজ সার্কিটে একটা নষ্ট হয়ে গেলে পুরাটাই নষ্ট। So এমন পুরোটা নষ্ট। একটা সিঙ্গেল পিস অফ স্টিল যদি ইউজ করো তো তখন কি হবে, তখন ওই সিঙ্গেল পিস অফ স্টিলটা যদি নষ্ট হয়ে যায় পুরো কেবল নষ্ট হয়ে যাবে। কিন্তু তোমার এই যে কেবলের মধ্যে 6টা করে স্ট্র্যান্ড এন্ড ওগুলার ভিতরে আরো 7টা করে ওরকম কি বলে 37টা করে ওয়্যার আছে, সো এটাতে কি করতেছে, তোমার ড্যামেজ গুলা যদি হয়, ঠিক আছে, ড্যামেজ গুলা কিসের মধ্যে হবে, স্ট্র্যান্ডের মধ্যে হবে। সো তাহলে তোমার একটা স্ট্র্যান্ড ড্যামেজ হয়ে গেছে, তুমি ওই স্ট্র্যান্ডটাকে কি করতে পারবা, রিপ্লেস করতে পারবা। তোমার পুরা কেবলটা কি হবে না, ওভারঅল নষ্ট হয়ে যাবে না। বুঝতে পারছো যে কেবলটা পুরাটা ঠিক থাকবে, কেবলের ভিতরে ইন্ডিভিজুয়াল স্ট্র্যান্ড গুলা কি করতেছে, লোডটাকে বেয়ার করতেছে। বুঝতে পারতেছো? হ্যাঁ। তো তাহলে এটার জন্য আমাদের সিঙ্গেল পিস অফ স্টিলের থেকে এরকম কেবলের ভিতরে আলাদা আলাদা স্ট্র্যান্ড দিয়ে আমরা লোডটাকে বেয়ার করাইছো। তাহলে একটা স্ট্র্যান্ড যদি ওরকম ড্যামেজ হয়ে যায় বা ড্যামেজ যদি হয় ওটা কিসের মধ্যে হবে, স্ট্র্যান্ডের মধ্যে হবে, কেবলের মধ্যে ড্যামেজটা আসবে না। বুঝছো হুম। তো এই জিনিসটা। ওকে, সো তাহলে 16 এর এটা যেটা বললাম যে এটা ইউনিট 3 এর জন্য রাখবো, এটা একদম ইজি, খুবই ইজি এক্সপেরিমেন্ট। 17 তো আগে করছি। 18 তো খুবই কঠিন। 19 নাম্বার, 19 নাম্বারে কারো প্রবলেম আছে? রিক্তি করা শেষ হয়েছিল এগুলা কোশ্চেন? ওকে, সো 19 এও যদি কারো কোনো প্রবলেম না থাকে, এখন 20 এখানে কয়েকজনেরই প্রবলেম আছে। ওকে, আমরা দেখি। সো এখন এখানে কি হচ্ছে, কোশ্চেন নাম্বার 20 তে a student investigates how the length of a spring varies with force by hanging masses on it. The graph shows the results. তো লেন্থ ভার্সেস ফোর্স গ্রাফ আঁকা। এখন বললো the student concludes that the spring does not obey Hooke's law because the line does not pass through the origin. এই কনক্লুশনটা কি কারেক্ট নাকি না? না, বলছে যে এই কনক্লুশনটা ইনকারেক্ট কেন, এটা এক্সপ্লেইন করতে বলছে, বিকজ এটা তো
এক্সটেনশন ভার্সাস ফোর্স গ্রাফ না, এটা লেন্থ ভার্সাস ফোর্স গ্রাফ। সো তাহলে কি, যখন কোনো ফোর্স থাকবে না তাইলে পরেও তো তার অরিজিনাল একটা লেন্থ আছে না। সো এটা লেন্থ ভার্সাস ফোর্স গ্রাফ দেখে এটা অরিজিন দিয়ে পাস করে নাই। যদি এটা এক্সটেনশন ভার্সাস ফোর্স গ্রাফ হইতো তাইলে পরে কি করতো, এটা ঠিকই অরিজিন দিয়ে পাস করতো। সো তাহলে হুকস ল তো এক্সটেনশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স এর কথা বলে, লেন্থ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স এর কথা তো বলে না। সো তাহলে এটা যেহেতু লেন্থ ভার্সাস ফোর্স গ্রাফ, সো তাহলে ইট ইজ কারেক্ট দ্যাট ইট ডিডন্ট পাস থ্রু দ্য অরিজিন, বিকজ জিরো ফোর্স এর সময় অলরেডি কি থাকবে, দেয়ার উইল বি আ সার্টেন অ্যামাউন্ট অফ লেন্থ, যে অরিজিনাল একটা লেন্থ থাকবে আর কি। ওকে, তো এটা হলো প্রথম কাজ। বি নাম্বারে দেন স্প্রিং কনস্ট্যান্ট বের করতে বলছে, এটা তো পারবা, গ্রেডিয়েন্ট বের করে 1 বাই গ্রেডিয়েন্ট বলে দিলে তখন কি চলে আসবে, স্প্রিং কনস্ট্যান্ট চলে আসবে। এরপর সি নাম্বারে when the student is removing the masses the spring is accidentally released when its length is 23 সেন্টিমিটার। আচ্ছা, সো এখন স্টুডেন্ট যখন নাকি ওরকম ম্যাস গুলো একটা একটা করে সরাইতেছে, তো এখন সে কি করছে, লেন্থের ভ্যালু যখন নাকি 23, এই যে লেন্থের ভ্যালু যখন নাকি 23, সে তখন কি করছে, অ্যাক্সিডেন্টলি স্প্রিংটাকে রিলিজ করে দিছে। সো স্প্রিংটা কি অলরেডি এক্সটেন্ডেড ছিল না, এই যে এখানে একটা তার সার্টেন অ্যামাউন্ট অফ এক্সটেনশন আছে, স্প্রিংটা এতটুকু এক্সটেন্ডেড, এতটুকু এক্সটেন্ডেড। সো এতটুকু এক্সটেন্ডেড থাকলে এতটুকু জায়গার মধ্যে কি আছে, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর করা আছে। সো এই এনার্জি ইউজ করে সে কি করবে, উড়ে গেছে। তা এখন বললো যে এনার্জিটা কত, ফার্স্ট এটা শো করতে বলছে। সো এনার্জি আমরা কিভাবে বের করব, আমরা স্প্রিং কনস্ট্যান্ট জানি, আর 23 সেন্টিমিটারের লেন্থের সময় এক্সটেনশন কত, 23 মাইনাস দা অরিজিনাল লেন্থ, তাই তো। সো তাহলে 23 হলো এক্সটেন্ডেড লেন্থ হলো 23, যে ওই সময় লেন্থের ভ্যালু 23 ছিল, কিন্তু অরিজিনালি তো তার একটা লেন্থ আছে কত, 2.5 সেন্টিমিটারের মতো। সো তাহলে 23 মাইনাস 2.5, তো এক্সটেনশনটা কত, 23 মাইনাস 2.5 সেন্টিমিটার। তো তাহলে এই এক্সটেনশন এন্ড এই যে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট বের করছে, এই দুইটা ইউজ করে কি করব, এনার্জির ভ্যালুটা বের করব, যেটা কি 0.6 জুলের কাছাকাছি আসবে আর কি। ওকে, তো এরকম তোমার কি বলছিলাম, শো দ্যাট এর ম্যাথের সময় কি করতে হয় নাবিল, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে ওয়ান তার সিগনিফিকেন্ট, থেকে বেশি নিবে 1 ডিসিমেল। তো তাহলে এটা কত আসে, 0. কত, 0.59। 0.59 জুল। ওকে, তো এরপর বললো ক্যালকুলেট দ্য হাইট দ্য স্প্রিং কুড রিচ অ্যাবাভ ইটস পয়েন্ট অফ রিলিজ। তো ম্যাথ হলো এত, সো এনার্জিটা কি হবে, the elastic potential energy stored will get converted to kinetic energy. So এই এনার্জিটাকে কাইনেটিক এনার্জি হিসেবে ধরে আমরা কি করব, এই এনার্জিটাকে কাইনেটিক এনার্জি হিসেবে ধরে, বা এই এনার্জিটা কাইনেটিক এনার্জি দিয়ে ইভেন্চুয়ালি কি হবে, উপরে তো উঠবে। সো তাহলে বেসিক্যালি হবে কি, ইপি থেকে কেই, এন্ড কেইটা দিয়ে সে কি করবে, উপরে উঠবে। সো তাহলে একদম ম্যাক্সিমাম হাইটে অল দা ইপি উইল গেট কনভার্টেড টু ওয়াট, জিপি তে কনভার্ট হবে, তাই না। সো তাহলে বেসিক্যালি আমরা কাজটা এমন করতে পারি কি, 0.59 ইজ ইকুয়াল টু mgh। সো এখন এখানে থেকে কত হাইট উপরে উঠতে পারতো, ওই ম্যাক্সিমাম হাইটটা আমরা বের করব। তো ম্যাক্সিমাম হাইটের ভ্যালু কত আসে, এসাস ম্যাক্সিমাম হাইটের ভ্যালু 12 মিটার। 12 মিটার। ওকে, এখন মেইন প্রবলেম হলো তোমাদের এইটাই, ডি নাম্বারে। আচ্ছা দাঁড়াও, এটা একটু পোর্ট্রেট মোডে নিয়ে যায়, যে এখানের মধ্যে পুরো কোশ্চেনটা দেখা যাচ্ছে না। ওকে, সো এখানের মধ্যে কি বলতেছে তারা দেখি। Several other students carry out similar investigations using identical springs. The photograph shows some of their springs at the end of the investigation. তো এখন স্প্রিং এ, ওয়াও ব্ল্যাক এর উপরে ব্ল্যাক দিয়ে লিখতেছি, কি সুন্দর লাগতেছে। তো এই যে স্প্রিং এ, স্প্রিং বি, স্প্রিং সি। তো এখন spring A is the same length as before after the investigation. Okay, the graph for this is shown below.
আচ্ছা, তো তাহলে এটা গ্রাফটা নিচে শো করা আছে, ওকে, ভালো কথা। কিন্তু বাকি ওখানের মধ্যে দেখা যাইতেছে কি, স্প্রিং সিটা একদম ভিজিবলি দেখা যাচ্ছে যে এটা কি ইলাস্টিক লিমিট এক্সিড করে চলে গেছে, মানে ইট আন্ডারওয়েন্ট সাম সর্ট অফ প্লাস্টিক ডিফরমেশন। তো প্লাস্টিক ডিফরমেশন যদি আন্ডারগো করে তো তাহলে কি হবে, সে কি তার আর অরিজিনাল লেন্থে ফেরত আসতে পারবে? ইট উইল নট বি এবল টু ফুললি কাম ব্যাক টু ইটস অরিজিনাল লেন্থ। তার পার্মানেন্ট কি থাকবে, একটা এক্সটেনশন থাকবে। আমরা এমন একটা গ্রাফ দেখছিলাম, কেমন জিনিস, ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ যদি আঁকি, তো তখন কি হয়, মনে করে এই যে এটা হলো ইলাস্টিক লিমিট, দেন এটা এক্সিট করে চলে গেলাম। সো এখন এখানে যদি তাকে রিলিজ করা হয়, সে কি করবে, সে পুরোপুরি জিরো এক্সটেনশনে ফেরত আসতে পারবে না। তার কি থাকবে, পার্মানেন্ট একটা এক্সটেনশন থাকবে, এই যে পার্মানেন্ট একটা এক্সটেনশন। কিন্তু এখানে গ্রাফটা হলো কি লেন্থ ভার্সেস ফোর্স গ্রাফ। তাহলে একটু উপরে দিতে হবে, হ্যাঁ, সো মানে লেন্থ ভার্সেস ফোর্স গ্রাফ। সো এইটা হলো, যদি সে অরিজিনাল লেন্থে ফেরত আসে এতটুকু যাবে, দেন আবার সেম রাস্তা ধরে এতটুকু ফেরত চলে আসবে, এটা ব্যাপার না। কিন্তু আমাদের কোয়েশ্চেনটা কি চাইছে পরে, অন দা সরি, অন দা অ্যাক্সিস অপোজিট স্কেচ দ্য গ্রাফ ফর সি, যেটা প্লাস্টিক ডিফরমেশন আন্ডারগো করছে আর কি, এন্ড ইউজ ইট টু হেল্প ইউ ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিহেভিয়ার অফ স্প্রিংস এ এন্ড সি। তো স্প্রিং সি এর জন্য ব্যাপারটা কি হবে, তার উপরে তো ফোর্স আরো বেশি কাজ করানো হয়েছে, তো তাহলে সে কি পার্মানেন্ট একটা ডিফরমেশন হবে। সো তাহলে আমাদের ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফ এমন হয়েছিল, দেখো ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফের শেপটা কেমন হয়েছে, লিনিয়ার থেকে দেন এমন বাঁকাইছে যে অল্প ফোর্সে বেশি এক্সটেনশন। তো এইখানের জন্য আমাদের তো গ্রাফটা উল্টা, যে লেন্থ ভার্সাস ফোর্স গ্রাফ। সো এখন এখানে এরকম, তো এখন এই যে এই পয়েন্টে এনে মনে করো তাকে রিলিজ করলো, তো তাহলে সে রিলিজ করলে কি হবে, ইট উইল not be able to go back to its original length. So এটা ছিল তার অরিজিনাল লেন্থ, এই যে নিচে যেখান থেকে শুরু করছে এটা ছিল তার অরিজিনাল লেন্থ, এটা হলো তার ফাইনাল লেন্থ। সো তাহলে there is this amount of permanent extension. ওকে, সো তাহলে এখানে এই সার্টেন অ্যামাউন্ট অফ পার্মানেন্ট এক্সটেনশন হয়েছে সি এর জন্য। তো এখন আমাদেরকে ওকে, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম যে সি কি করছে, পার্মানেন্ট এক্সটেনশন আন্ডারগো করছে, কেন নাবিল, এ করলো না, তো তাহলে সি কেন করছে? তো তাহলে আমরা কি করছি, সি এর মধ্যে এমন এক্সট্রা কি করলাম যে তার পার্মানেন্ট ডিফরমেশন হয়েছে, আমরা তার উপরে এক্সেস অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছি, তাই না? যে এ তে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করছিলাম সবগুলা স্প্রিং তো সেমই ছিল, তো তাহলে এতে যত ফোর্স এক্সার্ট করছি সি তে যদি সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করি, তাহলে তো আর সি প্লাস্টিক ডিফরমেশন আন্ডারগো করার কথা না। তো তাহলে সি কেন প্লাস্টিক ডিফরমেশন আন্ডারগো করছে, দ্য রিজন ইজ দ্যাট সি তে আমরা কি করছি, বেশি ফোর্স অ্যাপ্লাই করছি বা বেশি ম্যাস অ্যাড করছি। তো তাহলে কি হয়েছে, সি এক্সিডেড দ্য ইলাস্টিক লিমিট। তো তাহলে স্প্রিং সিটা কি করছে, ইলাস্টিক লিমিটে এক্সিড করছে। তো ইলাস্টিক লিমিট এক্সিড করলে কি হবে, ইট শোড প্লাস্টিক ডিফরমেশন। হ্যাঁ, যে সি ইলাস্টিক লিমিট এক্সিড করে ফেললে সে প্লাস্টিক ডিফরমেশন শো করছে। আর এ কেন আগের পজিশনে ফেরত আসতে পারছে, বিকজ এ কি করে নাই, ইলাস্টিক লিমিট এক্সিড করে নাই। সো তাহলে ইট আন্ডারওয়েন্ট ইলাস্টিক ডিফরমেশন, যে ফোর্স দিছি ডিফর্ম হয়েছে, ফোর্স ফেরত নিলাম, আগের পজিশনে ফেরত চলে আসছে। বুঝতে পারছো? সো 20D তে যার যার প্রবলেম ছিল এখন কি বুঝা গেছে অ্যান্সার? হ্যাঁ। ওকে, আচ্ছা, সো এখন 21 এ কারো প্রবলেম আছে?
22, 23, 24, 25, 25 এর 3 নাম্বার ম্যাথটা করে দাও, লাইক 3 পার্টটা বুঝতেছি না। B3 B3, ওকে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখি। ফার্স্ট অফ অল এরকম হাড্ডি নিয়ে কাহিনী এখানে, ওকে। The graph shows the stress strain curve for two types of human bone under compression, okay. Cortical bone, trabecular bone. Oh my god, এটা পড়তেই কেমন লাগে। আচ্ছা, so এখন ভাই একটু ল্যান্ডস্কেপে নিয়ে যাও না। আচ্ছা, ওকে। সো এখন use the graph to identify and describe one property of cortical bone. এটা কি অনেক 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 বেশি স্টিফ, অনেক হাই ইয়াং মডুলাস। কেন? বিকজ গ্রাফ ইজ ভেরি ক্লোজ টু ভার্টিক্যাল, তাই না? যে হিউজ অ্যামাউন্ট অফ স্ট্রেস নিলে পরে অল্প একটু স্ট্রেইন হয়। তো কর্টিক্যাল বোন হলো এরকম। কিন্তু একটা সমস্যা আছে, কর্টিক্যাল বোন হলো ব্রিটেল আর কি, যে অনেক বেশি স্টিফ, কিন্তু তার এই সার্টেন এই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স অর ম্যাক্সিমাম স্ট্রেসটা এক্সিড করলে পরে লিটল অর নো প্লাস্টিক ডিফরমেশন দেখায়, সে ভেঙে যায়। আচ্ছা, এখন বি নাম্বারে কি বললো? বি নাম্বারে বললো যে দ্য গ্রাফ কি বলে, দ্য টেবল শোজ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য টু টাইপস অফ বোন। কর্টিক্যাল বোনের ইয়াং মডুলাস এত, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস এত, ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস এত। আর ট্রাবিকিউলার বোনের জন্য ইয়াং মডুলাস এত, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস এত, টেনসাইল কোনো ম্যাক্সিমাম স্ট্রেংথের ভ্যালু নাই। তা এখন কম্প্রেসিভ এন্ড টেনসাইলের ডিফারেন্স বলতে বলছে, সো এটা তো তোমরা পারবা। তারপরে স্টেট হাউ দ্য গ্রাফ কুড বি ইউজড টু কনফার্ম দ্যাট দ্য ইয়াং কনফার্ম দ্য ভ্যালু অফ দ্য ইয়াং মডুলাস অফ দ্য কর্টিক্যাল বোন। কি করব? লিনিয়ার পার্টের গ্রেডিয়েন্ট নিব, তো এরপরে ওই গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ উইল গিভ আস দ্য ইয়াং মডুলাস। ওকে, এখন তোমার প্রবলেম হলো এইটা। আ পারসন অফ ম্যাস 90 কেজি, ওকে। তো 90 কেজির একটা মানুষ স্ট্যান্ডস অন 1 ফুট, এক পায়ে দাঁড়ায় আছে। তো তাহলে তার পুরা ওয়েটটা কি করবে? ওই পা দিয়ে কাজ করবে। তো ওই হাড্ডির উপরে ওই পুরা বডির ওয়েটটা কাজ করবে বেসিক্যালি, এমন টাইপের ব্যাপার। Show that the maximum weight which can be supported is about 70 times its person's weight. About 70 times. তো মানুষের যে ওয়েট, ওই ওয়েটের অলমোস্ট 70 টাইমস দ্য ওয়েট অফ আ হিউম্যান বিং কি করতে পারে? ওই হাড্ডিটা সাপোর্ট করতে পারে। কোন হাড্ডিটা? কর্টিক্যাল বোন। যে অ্যাজিউম অল দ্য ওয়েট ইজ সাপোর্টেড বাই দ্য ফিমার, যে থাই বোন, and that it is made of cortical bone. তো তাহলে কর্টিক্যাল বোন দিয়ে এটা বানানো। তো কর্টিক্যাল বোনের আমরা কি জানি? অলরেডি উই নো দ্য ইয়াং মডুলাস, তাই তো? উই নো দ্য ইয়াং মডুলাস, এন্ড আমরা জানি যে ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স সে কত নিতে পারে, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস সে কত নিতে পারে? 170 মেগাপ্যাসকেল, ওকে। তো এখন এখানের জন্য আমাদেরকে ক্রস সেকশনাল এরিয়ার কথা বলে দিচ্ছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা যেই কাজটা করব, যে ক্রস সেকশনাল এরিয়া তো জানি, ওকে। সো we know the cross sectional area and we know the maximum compressive stress যেটা সে withstand করতে পারে before breaking। আর আরেকটা কি জানি? ইয়াং মডুলাস জানি। সো আমাদেরকে বলছে যে সে কি করতে পারবে? সে মানুষের যে ওয়েট আছে, ওই মানুষের ওয়েটের 70 টাইমস এর মতো ব্যালেন্স করতে পারবে। সো তাহলে ওয়েট অফ দ্য পারসন প্রথমে বের করি। ওয়েট অফ দ্য পারসন, যে মানুষের ওয়েটটা কত? ওয়েট অফ দ্য পারসন ইজ ইকুয়াল টু এমজি। এটা সোজা। এটা কত হবে? 90 ইনটু 9.81। তো 90 ইনটু 9.81 করলে পরে কত হয়? একটু ক্যালকুলেটর বসাও তো একজন।
882.9 কত 880 2.9 882.9 আচ্ছা এখানে আমরা এরকম রাউন্ড আপ কিছু করব না এখানে আমরা বলতে গেলে যত এরকম বেশি রাখা যায় তত ভালো ওকে তো আমরা এরকম যা আসলো এরকম জিনিসটাই রেখে দিলাম বিকজ আমাদের ফাইনাল অ্যানসারে যে কি করব রাউন্ড আপের কাজগুলো করব ওকে সো ফাইনাল অ্যানসারের ওখানে যে রাউন্ড আপের কাজগুলো করলে পরে ভালো সো এখন এটা ফার্স্টে মানুষের ওয়েটটা বের করছি সো এখন মানুষের এখানে তোমার দুইটা ওয়েতে তুমি কি করতে পারো তুমি দুইটা ওয়েতে এটা সলভ করতে পারো একটা হলো মানুষের ওয়েট হলো এত সো এখন 70 টাইমস দ্য ওয়েট অফ আ পার্সনের জন্য ফোর্স কত হবে এইটা নিয়ে তুমি দেখবা যে এটা কি ম্যাক্সিমাম তোমার ওই ফোর্সের থেকে কি বলে ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স যে নিতে পারে ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্সের থেকে এটা কি বেশি নাকি কম ওরকম তুমি দেখবা যে এখানে তুমি ফার্স্টে মানুষের এটা দেখলা সো এখন তুমি কি জানো স্ট্রেস ইজ ইকুয়াল টু কি ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া তাই না নাবিল হ্যাঁ ভাইয়া এখন এখানে থেকে তুমি ফোর্স পাবা না যে ম্যাক্সিমাম স্ট্রেস যদি তুমি নাও সো তাহলে ম্যাক্সিমাম স্ট্রেসের করেসপন্ডিং যে ফোর্স আসবে এটা কি হবে ম্যাক্সিমাম ফোর্স দ্যাট ক্যান বি উইথস্ট্যান্ড বাই দ্য বোন নাকি হ্যাঁ ভাইয়া তো এখন ম্যাক্সিমাম তোমার স্ট্রেস কত 170 মেগা প্যাসকেল সো 170 মেগা মানে 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল আর এরিয়া হলো 3.7 ইনটু 10 টু দি পাওয়ার -4 এটা ক্যালকুলেটরে বসাও তো দেখো তো কত হয় 6.29 কত 0.29 6.29 170 ইনটু 10 টু দি পাওয়ার 6 এটার সাথে ওটা মাল্টিপ্লাই করলে পরে 6.29 আসে দাঁড়াও 62,900 আল্লাহ এসাস তুমি মরে যাও না কেন এটা তো নরমালি তোমার দেখলেই তো বোঝা যাইতেছে 170 ইনটু 10 টু দি পাওয়ার 6 170 মিলিয়নের সাথে তুমি এখানে 10 টু দি পাওয়ার -4 বাদ দিলেও তো তোমার 170 ইনটু 100 থাকে তো তাইলে পরে এটা আরে ভাই 6.29 আমি ওই কেমনে হয় 170 ইন্টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 2 করছিলাম 10 টু দি পাওয়ার 2 করলে তো আরো বেশি আসবে পজিটিভ 2 যদি করো আরে আমি 10 টু দি পাওয়ার 6 বাদ দিয়ে দিছি 10 টু দি পাওয়ার -4 বাদ দিয়ে দিছি আমি 10 টু দি পাওয়ার 2 করছি তাইলেও তো এর থেকে তুমি যা বলছো এর থেকে তাও বেশি তো আসবে বহুত বেশি আসার কথা আচ্ছা যেটাই হোক সো এখন ম্যাক্সিমাম ফোর্স উইথস্ট্যান্ড করতে পারবে এত আর একটা মানুষের ওয়েট হলো এত সো তাহলে ম্যাক্সিমাম ফোর্স with respect to weight of the person is equal to what maximum force তোমরা সেটা ডিভাইড করবা করে 70 এর মতো আসবে বুঝছো? ওইটাই সো তখন বুঝতে পারবো যে অলমোস্ট 70 টাইমস the weight of the person কে সে কি করতে পারবে সাপোর্ট করতে পারবে ওকে তো এর জন্য দেখো না এরকম এই থাই বোনের এই দিক দিয়ে এর জন্য এখানে এগুলা যে কাজটা বললো এটা কত আসে 71.2 ঠিক আছে তো তাহলে এরকম 71 টাইমস তো তাহলে ম্যাক্সিমাম ফোর্সটা মানুষের ওয়েটের থেকে 71 টাইমস বেশি সো এইভাবে আমরা বুঝতে পারলাম তো এর জন্য দেখো না এই ব্যায়াম করতে গেলে অনেকজন এরকম এত বিশাল বিশাল মারে না এত বিশাল ওয়েট গুলা যে নিয়ে তারা যখন নাকি ওয়েট লিফটিং করে তখন কি হয় অনেকজনের কোমর টোমর ভাঙা যায় এরকম দেখবা যে অনেকদিন স্ট্রেচারের মধ্যে পড়ে থাকে তো ওদের কি হয় এত বেশি হাই অ্যামাউন্ট অফ ওয়েট যখন নাকি তারা লিফট করতে নেয় তখন ওই বোনের উপরে কি পড়বে এক্সট্রা প্রেসার পড়বে তো তখন ওখানে যে ওগুলো ভেঙে টেঙে পড়ে যায় আর কি বুঝছো তো এগুলোর জন্য খুবই কেয়ারফুল থাকা লাগে ওকে সো তাহলে এই এই ক্যালকুলেশনে ছিল প্রবলেম নিচেরটা তো পারছো আচ্ছা নিচে তো এক্সপ্লেনেশন যে এখানে তো পুরাটা এরকম ক্রস সেকশনাল এরিয়া সেম না এমন টাইপের ওকে
এরপরে 20, ওকে সাইমার প্রবলেম আছে কততে 35 এ। ওয়াও, আচ্ছা 26 থেকে 34 কারো প্রবলেম আছে? 26 ইয়া তো থেকে 28 পর্যন্ত আজকে। 28 পর্যন্ত আজকে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে সাইমারটা দেখাই ফেলি এখন। সো 35A1, মেয়েটা এমনি প্রবলেম টবলেম বলে না, এতদিন পরে বললো, তো এখন একটা দেখি কি হয়েছে। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 35, a copper wire and steel wire of identical lengths are soldered together, ঠিক আছে? তো সোল্ডারিং করে কপার আর স্টিল দিয়ে বানানো দুটো সেম লেন্থের ওয়্যারকে একসাথে লাগাই দিছে। ওকে, the compound wire, যে কম্পাউন্ড মানে ওই দুটোর কম্বিনেশন বেসিক্যালি, is stretched by force F and the total length increases by, টোটাল লেন্থ ইনক্রিজ করতেছে কত? 0.010 মিটার। ওকে, সো তাহলে 0.010 মিটারের এক্সটেনশন শো করলো। আচ্ছা, এখন বলতেছে ক্রস সেকশনাল এরিয়া অফ কপার হলো এত, ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিল হলো এত, ইয়াং মডুলাস অফ কপার হলো এত, ইয়াং মডুলাস অফ স্টিল হলো এত। সো এখন আমাদের কাছে ক্যালকুলেশনে চাইছে এটা কি সাইমা? আমাদের কাছে ক্যালকুলেশনে চাইছে যে A1 এ show that the extension of the copper wire is about twice the extension of the steel wire. So copper wire এর এক্সটেনশনটা স্টিল ওয়্যারের এক্সটেনশনের থেকে 2 টাইমস বেশি, এটা শো করতে বলছে। আচ্ছা, তো এখন এইটার জন্য তোমাকে কি ফোর্স রিলেটেড কোনো ইনফরমেশন বলছে বলো তো সাইমা? আচ্ছা, ফোর্স রিলেটেড কোনো ইনফরমেশন বলে নাই, কিন্তু বললো যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে দোনোটার উপর, তাই না? দোনোটার উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এন্ড বললো কি যে ফর দ্য সেম ফোর্স কপার 2 টাইমস বেশি এক্সটেনশন শো করবে দেন স্টিল। তো এটা রিজনটা কি হইতে পারে? তোমার কাছে কি মনে হয়? হোয়াট ক্যান বি দ্য রিজন? কপারের কে এর ভ্যালু কম, যে তোমার এখানের মধ্যে কপারের কে এর ভ্যালু যদি কম হয় তো তাহলে কি হবে? কে এর ভ্যালু যত কম, তো তাহলে ফর দ্য সেম ফোর্স এক্সটেনশন কি হবে? বেশি হবে, তাই না? সো তাহলে এখানে কে এর ভ্যালুটা তুমি কিভাবে শো করতে পারো বলো? কে এর ভ্যালু শো করার জন্য তোমার কাছে কেমন কি ইনফরমেশন আছে বলতে পারবা সাইমা? সাইমাকে শুনতেছো কি বলতেছি? আমি বললাম যে তুমি যে বললা যে কপারের কে এর ভ্যালু কম, যে কপারের কে এর ভ্যালু হলো স্টিলের কে এর ভ্যালুর হাফ, এটা বুঝাইতে চাইছো না? যে কপারের কে এর ভ্যালু কম, তো তাহলে এর জন্য ফর দা সেম ফোর্স সে কি করছে? বেশি এক্সটেনশন শো করছে, তাই তো? তো এখন বললাম যে কে এর ভ্যালু যে কম, তুমি এটা এখন কিভাবে শো করবা? ক্যালকুলেশন দিয়ে কিভাবে শো করবা? তোমার যে যে ইনফরমেশন আছে এটা দিয়ে তোমার ক্যালকুলেশনটা করতে হবে। তো এখন তুমি ক্যালকুলেশন দিয়ে কিভাবে শো করবা যে অ্যাকচুয়ালি ইয়েটা কি বলে কপারের কে এর ভ্যালুটা কম, এই জিনিসটা কিভাবে শো করবা? কপারের কে এর ভ্যালুর ক্যালকুলেশন কিভাবে হবে? আচ্ছা, আমরা দেখি। তো এখন এখানের মধ্যে কাজটা হলো এরকম, ফার্স্ট অফ অল ইয়াং মডুলাস অফ কপার জানো, ক্রস সেকশনাল এরিয়া অফ কপার জানো, তাই তো? তো তাহলে ইয়াং মডুলাস এন্ড ক্রস সেকশনাল এরিয়া জানলে পরে আমরা কি বের করতে পারবো?
ইয়াং মডুলাস এন্ড ক্রস সেকশনাল এরিয়া জানলে পরে আমাদের এখানে এক্সটেনশন, এটা কিসের এক্সটেনশনটা? তো হলো আমাদের টোটাল এক্সটেনশন। ওকে, এক্সটেনশনটা হলো এই জায়গায় আমাদের টোটাল এক্সটেনশন। সো এখন আমাদেরকে কি কি ইনফরমেশন দিছে এগুলা দিয়ে কাজ করব। সো এখানের মধ্যে দেখি, ফার্স্ট অফ অল ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, or young modulus is equal to force by cross sectional area into change in length by original length, তাই তো? সো এখন এখানের মধ্যে আমরা দুইটার জন্য লিখি, এই ফর্মুলাটা লিখি। ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া ইনটু এক্সটেনশন। ওকে, তো এখন ফার্স্টে আমরা কপারের জন্য লিখলাম। কপারের জন্য let's find the amount of extension. Extension is equal to কি হবে? Force into original length divided by A into E. Force হলো সেম, এটা হলো সেম, দোনোটার জন্য কি এটা ফিক্স না বলো তো সাইমা? দোনোজন সেম ফোর্স পাচ্ছে, দোনোজনের অরিজিনাল লেন্থ সমান, এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আছে? আচ্ছা, তা এখন ক্রস সেকশনাল এরিয়া অফ কপার কত? ক্রস সেকশনাল এরিয়া অফ কপার হলো 0.80 into 10 to the power minus 6। ইয়াং মডুলাস অফ কপার কত? 1.3 into 10 to the power 11। তো এটা একটা এক্সপ্রেশন কিসের? কপারের এক্সটেনশনের। তো এখন স্টিলের এক্সটেনশনের জন্য সেম এমন একটা এক্সপ্রেশন পাবা না বলো তো সাইমা? এটা কপারের জন্য, এটা স্টিলের জন্য। ফোর্স ইনটু অরিজিনাল লেন্থ, এটা সেম। এরিয়া আর ইয়াং মডুলাস আলাদা, তো এগুলো বসাবো, ব্যাপার না। আর এখানে স্টিলের জন্য কত? স্টিলের ইয়াং মডুলাস হলো 1, কি বলে ফার্স্টে ক্রস সেকশনাল এরিয়া। সো ক্রস সেকশনাল এরিয়া হলো 1.3 into 10 to the power minus 6, আর ইয়াং মডুলাস হলো 1.8 into 10 to the power 11। তখন এই দুটো আমরা কম্পেয়ার করি, এক্সটেনশন অফ কপার আর এক্সটেনশন অফ স্টিল। তো এটা কি আসবে? Fx by 0.80 into 10 to the power minus 6 into 1.3 into 10 to the power 11 divided by Fx divided by 1.3 into 10 to the power minus 6 into 1.8 into 10 to the power 11। সো এখন এখানে থেকে fx কাটাকাটি চলে যাবে, সো তাহলে আমরা একটা রেশিও পাবো না সাইমা? রেশিওটা কত আসে বলতে পারবা? বুঝছো তো? বুঝতে পারছি, অ্যান্সারটা বলো এখন। ফর্মুলা যখন বের করে ফেলছে তখনই তোমার বুঝে যাওয়ার কথা। এখন ভ্যালুটা কত আসে? 2.25। সো তাহলে এক্সটেনশন অফ কপার উইথ রেসপেক্ট টু এক্সটেনশন অফ স্টিল ইজ 2.25। সো তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম কি 2 গুণ বা 2 গুণের বেশি আসলো আমাদের। সো তাহলে এক্সটেনশন অফ কপার ইজ টুয়াইস দ্যাট অফ এক্সটেনশন অফ দ্য স্টিল। ওকে, এই ক্যালকুলেশন অ্যাকচুয়ালি চিন্তা করার কাজটা ছিল যে তোমার কেন এটা বেশি হইতে পারে, আর তোমার এখন গিভেন ইনফরমেশন যা যা আছে ওইটা দিয়ে তুমি কিভাবে কাজ করবা। কে এর ভ্যালু কথা বলছো ওইটা ঠিক আছে, ওইটা করা যায়, কিন্তু কে এর ভ্যালুর ওখানে করতে গেলে পরে তোমার আবার এইখান থেকে শুরু করে দেন কে এর ভ্যালু ওখানে মধ্যে যে কে ইকুয়াল টু কি এফ বাই ডেল এক্স, তাই না? কে ইজ ইকুয়াল টু এফ বাই ডেল এক্স। তো তাহলে ওই পোর্শনটুকু নিয়ে এরকম আমাদের যাইতে হইতো। এফ হলো কনস্ট্যান্ট, সো তাহলে ফার্স্টে কে এর ভ্যালু তুমি জানো না, কে এর ভ্যালু এফ এর টার্মে বের করতে হইতো, ইভেন্চুয়ালি সেম অ্যান্সারই আসতো, বুঝছো? কিন্তু এই প্রসেসটা আরো ইজি, তাই না বলো?
একদম ডিরেক্টলি আমরা ইয়াং মডুলাসের ফর্মুলা দিয়ে এক্সটেনশন গুলাকে সাবজেক্ট করে দেন তাদের রেশিও নিয়ে নিছি। আচ্ছা, সো তাহলে আজকের যে হোমওয়ার্ক ছিল, আজকের হোমওয়ার্কের এগুলো তো আমরা এক্সিট করে যে 35 এর A1 ও করাই দিলাম। এখন আমরা 1 তারিখের যেগুলা জিনিস স্কিপ করে আসছিলাম ওগুলা জিনিস করব। ওকে, সো 1 তারিখের ক্লাসে যেগুলো স্কিপ করে আসছিলাম, 1 তারিখের ক্লাসে বিশাল হোমওয়ার্ক ছিল, যে তোমাদের এই ভ্যাকেশন ছিল, হোমওয়ার্ক ছিল বিশাল। ওকে, সো তাহলে এখন ওখানের হোমওয়ার্কটার মধ্যে আমি ফার্স্টে যাই, দাঁড়াও 1 মিনিট, একটু ওয়ার্ড ফাইলটা দেখে নেই কত পেজ থেকে কত পেজ ছিল। ওকে, 1 তারিখে ছিল, আচ্ছা ভাইয়া বলো বলো। আমার টুবিতে একটা প্রবলেম আছে। হ্যাঁ বলো, কোনটা? 7B টা একটু লাইক বুঝাই দাও। 7B, ওকে। Seven. Explain why this method of testing may produce a larger value than the true ultimate tensile strength. কোন মেথড অফ টেস্টিং? এখানের মধ্যে কি করা হচ্ছে, আমরা এক্স এর কোন ক্রস সেকশনাল এরিয়াটা নিতেছি? এই যে আমাদের যে ম্যাটেরিয়ালটা ছিল, আমরা ক্রস সেকশনাল এরিয়াটা ছোটটা নিতেছি। এই যে আমরা জাস্ট এই ছোট ক্রস সেকশনাল এরিয়াটাকে কনসিডার করতেছি, কিন্তু আসলে এটা কি আমাদের ঠিক হইতেছে? আমাদের তো এভারেজ নিতে হবে না, যে পুরো ম্যাটেরিয়ালটা তো সেম থিকনেস এর না। সো তাহলে উই উইল হ্যাভ টু অ্যাকচুয়ালি টেক দ্য এভারেজ ক্রস সেকশনাল এরিয়া। সো আমরা যদি ক্রস সেকশনাল এরিয়াটা কমাই নেই, সো তাহলে আমরা কি করব? উই আর অ্যাকচুয়ালি ওভার এস্টিমেটিং দ্য ইয়াং মডুলাস ভ্যালু, তাই না? যে আমরা যদি ক্রস সেকশনাল এরিয়াটাকে কমাই নেই, সো তাহলে আমরা কি করতেছি? স্ট্রেসটাকে ওভার এস্টিমেট করতেছি না? যে এরিয়াটাকে যত কমাই নিবা, স্ট্রেসটাকে তত তুমি ওভার এস্টিমেট করতেছো। তো স্ট্রেসটাকে যত ওভার এস্টিমেট করতেছো, তত তোমার ইয়াং মডুলাসটাও কি হবে? ওভার এস্টিমেটেড হবে। তো তাহলে রিয়েল ইয়াং মডুলাসের ভ্যালু থেকে আমরা কি পাচ্ছি? বেশি পাচ্ছি। বুঝতে পারছো? বুঝছি ভাই। এটা হলো রিজন। ওকে ওকে, সো তাহলে এখন আমাদের ফার্স্ট অফ অল 633 থেকে 727, ওকে, 633 থেকে 727 ওখানে যাই। এই যে 633 থেকে 727, এরপরে আরো আছে 382 থেকে 421, 564 থেকে 601। আচ্ছা, ওই যে তোমাদেরকে যেটা বলতেছিলাম, যে তোমাদের ওরকম রাতের অমন আমি টাইমের ওই স্কেজুলটা অমন ঠিক করব। আচ্ছা, কি হয়েছে? স্ক্রিন আটকে গেছে কেন? সরি, ইন্টারনেটে প্রবলেম করতেছিল। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম, যে তোমাদের রাতে যে বলছিলাম একটা টাইমিং দিব, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভিং আর ওরকম ইয়ের জন্য। ওকে, তো আমাদের বুকলেটের বেসিক্যালি ইয়েটা কি বলে, 15 তারিখে হলো 784 থেকে 829, আর 22 তারিখে হলো 830 থেকে 874। ওকে, তো এরপরে 22 তারিখের পর, ঠিক আছে, 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ওরকম মিসেলিনিয়াস ক্লাসের, ওইটা আমরা ইন্ডিভিজুয়ালি ওরকম ক্লাসের মধ্যে মিসেলিনিয়াস ওমন প্রবলেম সলভ না করে ওটা করতে পারি, ওটা পরের ফ্রাইডেতে যে 29th এরকম করতে পারি। অর আমরা এমন একটা জিনিস করব যে 22nd ক্লাস করলাম, তো আমাদের বুকলেটের মেইনলি যতগুলা পেজ কভার করার কথা ওগুলা শেষ করছি। এখন যার যার মাঝে দিয়ে কোনো প্রবলেম বাকি থাকবে, বা ওরকম প্রবলেম যদি আমাদের ক্লাসের টাইম কনস্ট্রেন্টের জন্য শেষ না হয়, তো তখন আমরা ওরকম রাতে একটা টাইম দেবো 11টা থেকে 1টা। তখন তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করে রাখবে আর কি, যে কোন দিন রাতে কে প্রবলেম দেখাবো ওইরকম।
বা তোমরা কয়জন গ্রুপ মিলে ওরকম প্রবলেম দেখাবা, সো তাহলে তখন মনে করে তোমাদেরকে টাইমিং দিব আর কি, বুঝতে পারছো? বিকজ ওই সময় তোমাদের মনে করো যে রাতের বেলা নিজেরা এরকম পড়তে বসলা, দেন ওরকম প্রবলেম ফেস করলা, তো ওই সময় আমি থাকলে পরে সাথে সাথে ইমিডিয়েট ওরকম প্রবলেম সলভিং করলে তোমরা নিজেরা তখন ফ্রেশ চিন্তা করতেছো ওই জিনিসটা, তো তখন ওই প্রবলেমটা সাথে সাথে ওরকম সলভ করে ফেললে বা প্রবলেমগুলি লিখে রাখছো, এটা সাথে সাথে সলভ হয়ে গেলে পরে তোমাদের জন্য আরো ভালো হবে আর কি, ঠিক আছে? ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম, পেজ নাম্বার 633, পেজ নাম্বার 633, কোশ্চেন নাম্বার 19, এটাতে কারো কোনো প্রবলেম আছে? ওকে, কোশ্চেন নাম্বার 20, 21, 22, 23। এই লাভার এইসব ব্যাপার তো তোমাদেরকে ভিসকসিটি পড়ানোর সময় একবার বলছিলাম, তাই না? এই শিল্ড ভলকানো যে লেস ভিসকাস থাকে, তো এর জন্য অনেক বেশি ছড়ায় যায়, যে শিল্ড ভলকানো থেকে আমাদের কি হয়, ব্যাসাল্ট লাভা বের হয়, তো তাহলে তার ভিসকসিটি হলো কম, তো এর জন্য সে অনেক ইজিলি স্প্রেড আউট করে। আর কোন ভলকানো, এটাতে কি ভিসকসিটি অনেক বেশি থাকে, তো তাহলে বেশি ফ্লো করতে পারে না, তো এর জন্য এরকম এটাকে পরে স্ট্র্যাটিফাইড ভলকানো বলে, যে এক একটা ভলকানিজম হইলে বা এক একবার ইরাপশন হইলে পরে তার ওই লাভা গুলা বেশি দূর যাইতে পারে না, তো আস্তে আস্তে তার কি হইতে থাকে, হাইট বাড়তে থাকে, এমন টাইপের। ওকে, 24 তো আগে করা। আচ্ছা 20 ভাইয়া, বলো। বলছি যে প্রবলেম লিস্টটা আমি গ্রুপ মানে ইনবক্স করে দিছি, দেখো আছে ওখানে। হ্যাঁ, ওইটা এখন তুমি এখানের মধ্যে দেখো যে সিরিয়াল ওয়াইজ যে আমরা যাচ্ছি, এখানের মধ্যে তোমার প্রবলেমটা কোথায়, তুমি তোমার লিস্টটা এখন দেখো, লিস্ট দেখে তো এর জন্য লিস্টটা প্রিপেয়ার ও করছো আচ্ছা, কেন, তাহলে যেন সিরিয়াল ওয়াইজ এরকম বলতে পারো। ও আচ্ছা, ঠিক আছে। সো প্রবলেম এই পেজগুলোর মধ্যে কোনটায় আছে ফার্স্টে দেখি, 633 থেকে 727। সো 633 থেকে এখন 653 তে চলে আসছি, এখনো কারো কোনো প্রবলেম নাই। এটা কবে সলভ করলাম? যে আমি বলছিলাম না, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই টার্মে বের করতে হয় যে, ঠিক আছে, মনে পড়ছে, এটা কি করা হয়েছে, অনেকগুলা কোশ্চেনই, আচ্ছা যে অনেকগুলো চ্যাপ্টার রিলেটেড রিপিট, বলো। ভাই যে সাইকেলের যেটা আছে না, সাইক্লিস্ট, মানে হ্যাঁ, ইনবক্সও দিছিলাম সাইক্লিস্টের তো, ওই এটা যে তো একটা। আগে তো সলভ করা হয়েছে। না ভাই, ওই যে মানে ফার্স্ট পার্টটা করছিল, কিন্তু পরে আর দেখছিলাম যে করো নাই, শুধুমাত্র কার জানি প্রবলেম ছিল ওইটুকু করে দিছিল, এই ফার্স্ট পেজটা করেছিল। আর ওই সেকেন্ড যেটা মানে কোথায় কোথায় কোশ্চেনটা কি, কোনটায় প্রবলেম? ভাই ওই যে এই বি নাম্বারটাতে প্রবলেম। আমি এটা করছি, তোমাকে ইনবক্সও দিছি, মানে পরে দেখো না কোথায়, মানে ওইটা আমার As হয়েছে the নাকি করা। speed of a cyclist increases, the air resistance acting on him becomes proportional to the square of his speed. So তাহলে air resistance হলো একটা certain constant into speed square. এখন বলছে কি, the cyclist has a power output P when traveling at a certain constant speed. He then doubles his speed. So calculate his new power output as a multiple of P. তো এখন দেখো, সে একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে, হোয়াট ডাজ দ্যাট মিন? তার উপরে রেজাল্টেন্ট ফোর্স কত? জিরো। রেজাল্টেন্ট ফোর্স 0। সো তাহলে সে যত ফরওয়ার্ড ফোর্স দিচ্ছে তত অ্যামাউন্ট অফ সে কি পাচ্ছে, এয়ার রেজিস্ট্যান্স পাচ্ছে। সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য সাইক্লিস্ট, রাইট?
ইয়েস ভাই। ওকে, সো ফার্স্টে যখন নাকি তোমার স্পিড ছিল ভি, ইনিশিয়ালি স্পিড ছিল ভি, সো এখন ইনিশিয়ালি স্পিড ছিল ভি, একটা সার্টেন কনস্ট্যান্ট, তো এখন তখন তোমার ফোর্স ছিল এইটা, সো ইনিশিয়াল ফোর্স হলো এইটা। ওকে, হুম হুম, এয়ার রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট ইনটু ভেলোসিটি স্কয়ার বা স্পিড স্কয়ার যেটা বলো। এখানে আমরা ডিরেকশনটাকে কোনো কনসিডারেশনে নিতেছি না, সো এখানের মধ্যে কাজটা কি, তোমার ফোর্স হলো এত, তা পাওয়ার ইজ ইকুয়াল টু কি, পাওয়ার ইজ ইকুয়াল টু তোমার দুই ভাবে এটা ওয়ার্ক করা ডান যায়, বাই টাইম। যে তোমার হুম ফোর্স ইনটু ডিসটেন্স মুভ ডিভাইডেড বাই টাইম টেকেন, ওকে, অর হ্যাঁ। বেসিক্যালি ফোর্স ইনটু ভেলোসিটি, তাই না? পাওয়ার ইজ ইকুয়াল টু তোমার বুঝছি। ফোর্স ইনটু ভেলোসিটি আসে, অর তুমি এটা যদি বুঝতে তোমার সমস্যা হয় তেমন করবা, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম টেকেন, তাই তো? হ্যাঁ ভাই। তো তাহলে এইটা হলো তোমার ইনিশিয়াল পাওয়ার, যে ইনিশিয়াল পাওয়ার হলো তোমার ফোর্স ইনটু ভেলোসিটিটা, ঠিক আছে? এখন তোমার যখন হুম, নাকি স্পিডটা ডাবল হয়ে গেছে, when v is doubled, so তখন কি হবে, ফোর্সটা c ইনটু 2v স্কোয়ার্ড নাকি, হ্যাঁ নিউ ফোর্সটা কি হবে, কনস্ট্যান্টটা তো কনস্ট্যান্টই ইনটু স্পিডটা 2 টাইমস হুম হয়ে গেছে, সো তাহলে 4 ইনটু cv স্কোয়ার, তাই না? সো তাহলে ফোর্সটা আগে থেকে কত টাইমস বেশি হয়ে গেছে, 4 টাইমস বেশি, সো দ্য নিউ ফোর্স ইজ হোয়াট, হুম, নিউ ফোর্সটা কি ওল্ড ফোর্সের থেকে কত কত টাইমস বেশি, 4 টাইমস। 4 টাইমস বেশি। আর এখন তোমার পাওয়ার ইকুয়াল টু হোয়াট, পাওয়ার ইকুয়াল টু নিউ পাওয়ার আর কি, সো নিউ পাওয়ার ইজ ইকুয়াল টু হুম নিউ ফোর্স ইনটু ডিসটেন্স মুভ ডিভাইডেড বাই টাইম টেকেন, তাই তো? হুম তো এখন এখানের মধ্যে তোমার নিউ ফোর্স ইনটু ডি বাই টি মানে কি, নিউ ভেলোসিটি, তাই না? হ্যাঁ তো এখন তোমার নিউ ফোর্সটা কত, আগেরটার থেকে 4 টাইমস বেশি, আর নিউ ভেলোসিটি কত, আগেরটার থেকে 2 টাইমস বেশি, নাকি? এটার অ্যান্সার কত? হুম 8 পি আসছে। তো তাহলে 4 ইনটু 2 করলে কত হয়, 8, 8। 8 এফভি, সো এফভিটা কি, পি, ও হ্যাঁ পাওয়ারের, হ্যাঁ তো তাহলে বুঝছি। নতুন পাওয়ারটা আগের পাওয়ারের 8 টাইমস বেশি হবে, হুম, বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, হ্যাঁ ভাই। ভাই আমি অন্যভাবে করছি এটা, ইনবক্স দিছিলাম তো, অন্যভাবে দেখবা, ঠিক আছে, দেখবনি, মানে ইনবক্স দিছিলাম। ঠিক আছে, এটা চেক করবো নি, এখানের মধ্যে এই প্রসিডিওরটা ফলো করলে সবচেয়ে ইজি ওয়েতে হয়ে যায়। ওকে, যে পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স হ্যাঁ ইনটু ভাই, আমার ওই যে ভেলোসিটি, সমস্যা ছিল যে মানে, হ্যাঁ তো এখন পাওয়ার ইজ মানে ইকুয়াল ওই টু যে ফোর্স ফোর ইনটু এফটা মানে ভেলোসিটি কিভাবে এটা নিবা, আসছে। দেন ভেলোসিটি 2 টাইমস হইলে পরে ফোর্সটা 4 টাইমস হবে, তো ফোর্স 4 টাইমস ভেলোসিটি 2 টাইমস, তো তাহলে 4 টাইমস ইনটু 2 টাইমস করলে কত হবে, 8 টাইমস, সো আগের পাওয়ারের থেকে 8 টাইমস বেশি, এটাই। ওকে, আচ্ছা ভাই, বলো। তুমি কি 33 নাম্বার করাইছিলা? 33 নাম্বার করানোর কি কথা এখনো, 659 এ আমরা আছি, আমরা তো সিরিয়াল ওয়াইজ এরকম যাব, এখনো যাই নাই, ও করাবো। মানে কোন পেজ থেকে কোন পেজ? 1 তারিখেরটা ফার্স্টে 633 থেকে 7 কত ছিল, 727। আচ্ছা, নেক্সট মিটিং এ জয়েন কর, আচ্ছা সাইমা রিক্তি তোমরা একটু নেক্সট একটু একটু আরেকবার লিখে দিও যে 36 এর এ টু 44 এর বি, হ্যাঁ, নেক্সট মিটিংটা জয়েন করো। ওকে, সো একজনের ছিল 36 এ টু, আরেকজনের ছিল 44 বি। কোশ্চেন নাম্বার 16 তো আমাদের সলভ করা হয়ে গেছে শুভাশিস, তুমি কি স্কেজুল কিছু দেখো না, কোনটা কোনটা আগে হয়েছে? এখানে তো আমাদের ভিডিও আজকে তো পারবে।
এটা তো 2 এর কোশ্চেন নাম্বার 19 থেকে আজকে আমাদের শুরু, যে 1 তারিখে যেটা করানোর কথা। সো তাহলে তোমার কোশ্চেন নাম্বার 16 আর ওই যে কোশ্চেন নাম্বার 18 পর্যন্ত যে শেষ হয়েছিল ওই দিন প্রবলেম দেখাও নাই কেন? ওই দিনে করা হয়েছিল না এটা ঠিক মতো। ওই তো পরে টাইম করছি। মতো না করলে পরে তো এটা তো সমস্যা। ওকে, সো তাহলে এসএস কোশ্চেন নাম্বার 33 এর কথা কি বলতেছিলা? এইটা লাইক দেখো 33A, কি এটাতে হয়েছে? আমি এক্স এর জায়গায় আপ থ্রাস্ট আর ওয়াই এর জায়গায় ড্র্যাগ, মানে দুইটা কি একই, মানে একটার জায়গায় লিখলে হইতো না? একটার জায়গায় লিখলে হইতো মানে কি? তুমি এখানে মানে মধ্যে দেখো যে এক্স টা ফিক্সড আছে, ওয়াই টা বাড়তেছে, তো তার মানে কি আপ থ্রাস্ট অলওয়েজ ফিক্স থাকে, আর ভেলোসিটি যত বাড়ে ড্র্যাগ ফোর্স তত বাড়ে। তো তাহলে তো এখানে ও, তুমি স্পেসিফিক্যালি বুঝতে হবে যে ওয়াইটা যে তোমার ড্র্যাগ। তাহলে বি নাম্বারটা কি কি হবে অ্যান্সার? A student uses Stokes law to calculate force y, এই যে ড্র্যাগ ফোর্স বের করবে, স্টেট the measurements the আচ্ছা, student should take to calculate force y according to the কি বলে acting on the ball when it is moving at terminal velocity। so তাহলে কি drag force is equal to what? ডায়ামিটার 6 pi ডায়ামিটার অফ r eta v, আর এটা টার্মিনাল ভেলোসিটি দেখে v টার্ম। সো তাহলে কি কি জানতে হবে তোমার? রেডিয়াস কত, ডায়ামিটার, তো হ্যাঁ, ডায়ামিটার বের করবা, আর viscosity of the ডিস্টেন্স, medium through which it is moving। So এটা কোথায় ছাড়তেছে? এয়ার এর মধ্যে ছাড়তেছে না, অয়েলের মধ্যে ছাড়তেছে, অয়েল অফ নন viscosity। সো viscosity অলরেডি জানো, এই যে অয়েল অফ নন viscosity। সো ইউ অলরেডি নো দা viscosity। তোমার লাগবেটা কি? তোমার লাগবেটা হলো ডায়ামিটারের ভ্যালু এন্ড টার্মিনাল ভেলোসিটির ভ্যালু। তো টার্মিনাল ভেলোসিটির জন্য ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে যে মুভ করতেছে, যে কত টাইমে কতটুকু ডিসটেন্স কভার করলো, এটা বের করবা। ঠিক আছে? হ্যাঁ। ওকে, আচ্ছা জেরিনের আবার 25 এর প্রবলেম। 25 এর কত? 25 এর সি। 25 কোথায়? এইটা আমি কি জানি রেশিও করে বের করছিলাম 1:0.89। জেরিনের এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা ফেস করছো কেন বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি দেখো জেরিন, এখানে তোমার আমি একটা রিজিয়ন তোমাকে মার্ক করে দিই। ওকে, এই জায়গাটুকু, এই জায়গাটুকু কি বলতো? ভলিউম অফ দ্য আইসবার্গ দ্যাট ইজ বিনিথ দ্য সারফেস অফ দ্য ওয়াটার, তাই না? সো এই আইসবার্গের ভলিউমটা কিসের জন্য রেসপন্সিবল? ফর ডিসপ্লেসিং দ্য ওয়াটার, রাইট? হ্যাঁ। আর এইটা হলো, এই যে এইটা হলো তোমার টোটাল ভলিউম অফ দ্য আইসবার্গ, তাই না? তো টোটাল ভলিউম অফ দ্য আইসবার্গ আমাদের কিসের কাজে? টোটাল ভলিউম অফ দ্য আইসবার্গ ইউজ করে আমরা কি করতে পারবো? তার টোটাল ম্যাসটা বের করতে পারবো। যে দেখো কাজটা কি, ফার্স্ট অফ অল তোমার সে এই পজিশনে তো ফ্লোট করতেছে। হোয়াট ডাজ দ্যাট মিন? আপ থ্রাস্ট ইজ ইকুয়াল টু হোয়াট? ওয়েট, তাই তো? আপ থ্রাস্ট ইজ ইকুয়াল টু ওয়েট। এখন আপ থ্রাস্ট ইকুয়াল টু কি হবে? ভলিউম অফ আইসবার্গ বিনিথ ওয়াটার, তাই না? এটা হলো ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস, তাই তো? মাল্টিপ্লাইড বাই density of fluid that is being displaced, density of sea water into g। এটা না বলো জেরিন? হ্যাঁ। আর টোটাল ওয়েট, যে টোটাল আইসবার্গের ওয়েট, এটা বের করার জন্য কি? পুরো আইসবার্গের ভলিউম মাল্টিপ্লাইড বাই ডেন্সিটি অফ আইস ইন্টু জি। তো জি জি তো গেল গিয়া কাটাকাটি।
ওকে, সো এখন আমাদের কোন রেশিওটা চাইছে? show that the proportion of the volume of the iceberg that is beneath the surface of the water. So তাহলে কি, volume of ice beneath water with respect to the total volume of the iceberg is equal to density of ice divided by density of sea water. বুঝতে পারলা? কত proportion of the total volume of the iceberg পানির নিচে আছে এটা বের করতে বলছেন আমাদেরকে। হ্যাঁ। তো তাহলে এই জিনিসটাই আমরা করলাম। তো তাহলে এখানে 920 ডিভাইডেড বাই 1030, এরপর এখানে বের করে ফেলবো আর কি, বুঝছো? এই কোশ্চেন আমার স্পেসিফিক্যালি মনে আছে, এটা সাব্বির স্যারের ক্লাসে ফার্স্টে সাব্বির স্যার ইয়েতে দিছিল, ওয়ার্কশিটের ফর্মে দিছিল। তারপরে অনেকজন পারতেছিল না, এরপর আমি পারছি, এরপর স্যার অনেক প্রশংসা করছে, এগুলো করলে পরে মনে থাকে, বুঝছো? ওকে, সো তাহলে 0.89, সো অ্যাবাউট 0.9 শো করতে বলছে, তো এটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এরপরে সাইমা বান্দরটা কোথায় গেল? আছে তো? সাইমার যে প্রবলেমটা 36 এর কত বলছিল সাইমা? এসএস বলছে? ও আচ্ছা, 36B2, ওকে, 36B2 কি হয়েছে? The photographs are at a scale of 1 to 12. সাইমারটা আগে দেখো। মানে মদন একটা, খালি কম্পিটিশন লাগায় এটাই রাখে আমারও প্রবলেম আছে। মুয়াজের সাথে। Okay, it is observed that larger bubbles reach the top of the column of the liquid in less time than smaller bubbles. By considering the forces acting on the bubbles as it rises, explain this observation. So force গুলি কি কি কাজ করে সাইমা? ফোর্স গুলি কাজ করে হলো আমাদের ওয়েট, আপথ্রাস্ট আর ড্র্যাগ, তাই না? তো এখন এখানের মধ্যে তুমি এই as it rises through the liquid, so এখানের মধ্যে ডায়াগ্রামে কি আঁকছিলা? ফোর্স গুলা, নিচে কি ফোর্স সাইমা? ওয়েট। উপরে কি ফোর্স? ড্র্যাগ, উপরে ফার্স্ট। আর নিচে হলো ড্র্যাগ, তাই না? উঠতেছে উপরে, তো তাহলে ড্র্যাগ হলো নিচে। ওকে, আচ্ছা, তো তাহলে এটা লিখলা তুমি প্রথমে। এখন A2 তে বলছে যে বড় বাবেল গুলি আগে আগে উপরে যায়, মানে বড় বাবেল গুলোর উপর আপথ্রাস্ট বেশি, এটাই তো বুঝতে পারতেছি আমরা, তাই না? এখন ব্যাপারটা দেখো কেন হচ্ছে, যে বাই কনসিডারিং দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বাবল, আচ্ছা, বাই কনসিডারিং দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বাবল, কেন বড় বাবল গুলি আগে আগে উপরে ওঠে আর ছোট বাবল গুলি দেরি করে। তো এখন এখানের মধ্যে কাজগুলা কি? ফার্স্টে তুমি ফোর্স গুলার যদি ফর্মুলা গুলি দেখো তাহলে পরে বুঝতে পারবা। এখানের মধ্যে ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ দ্য অবজেক্ট, ভলিউম অফ বাবল ইনটু জি, এটা হলো আপথ্রাস্টের জন্য। এখন তোমার এই ভলিউম অফ দ্য বাবল কে কি লেখা যায়? 4/3 রেডিয়াস, 4/3 ইন্টু পাই রেডিয়াস অফ দ্য বাবল কিউব ইন্টু জি, তাই না বলো? তো এটা হলো একটা কাজ। দেন ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু কি? 6 পাই আর, আরটা কি? রেডিয়াস অফ দ্য বাবল, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি ইন্টু ভি। আর ওয়েটটা কার? ওয়েটটা তো হলো আমাদের বাবলটার। বাবলটা কি, ওয়াটার নাকি এয়ার বলো তো? এয়ার বাবল। সো তাহলে এখানের মধ্যে আমাদের কি হবে? ডেনসিটি অফ এয়ার ইন্টু ভলিউম অফ
the bubble into g, সরি r স্কয়ার লিখছি ভুলে, আর কিউব হবে। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে তোমার এই দুইটা ফোর্স কি করতেছে, এই দুইটা ফোর্স উপরে উঠাতে বাধা দিবে, তাই না? এই দুইটা ফোর্স উপরে উঠাতে বাধা দিবে, আর এই আপথ্রাস্ট ফোর্সটা কি করবে, উপরে উঠানোর জন্য ট্রাই করতেছে। সো এখন রেডিয়াস যদি বাড়ে, ওকে, রেডিয়াস যদি ইনক্রিজ করে, সো তাহলে কার উপরে সবচেয়ে বড় ইফেক্টটা রাখতেছে দেখো তো, আপথ্রাস্টের উপরে নাকি ড্র্যাগের উপরে? Upthrust. আপথ্রাস্টের উপরে। এখন এখানে আমরা ওয়েটটাকে কেন কনসিডারেশনে নিলাম না? ওয়েট কি দোষ করছে? তার দোষটা হলো এইটা, কোনটা? এয়ারের ডেনসিটি। এয়ারের ডেনসিটি কি ওয়াটারের ডেনসিটির তুলনায় খুবই কম না? সো তাহলে বলতে গেলে তার উপরে যেই ওয়েটটা কাজ করবে, ওয়েটটা আমাদের কি হলো, এই যে ওকে, সো একটু আগে আটকে গেছিল। সো এখন যে জিনিসটা বলতেছিলাম, তো ওয়েটের এখানের মধ্যে ওয়েটের সাথে কিন্তু রেডিয়াসের ওই রিলেশনশিপ হলো আর কিউব, কিন্তু ওয়েটের এখানে ডেনসিটি অফ এয়ারটা কত, খুবই খুবই কম। সো তাহলে এখানের জন্য আমরা ওয়েটের সাথে কম্পারিজনটা করব না, আমরা কার সাথে কম্পারিজনটা করব, বেসিক্যালি ড্র্যাগের সাথে আর আপথ্রাস্টের সাথে। ঠিক আছে, এখানের মধ্যে আমরা বলবো কি, এখানের মধ্যে আমরা বলবো যে রেডিয়াস যখন বাড়লো, যে ভলিউম অফ দা বাবল যখন বাড়ে, যে ভলিউমের সাইজ, বাবলের সাইজ যত বড় হবে তার উপরে কি ড্র্যাগ বাড়তেছে, ভালো কথা, কিন্তু আপথ্রাস্টের ইনক্রিজটা কি এর থেকেও বড় না? সো তখন তাহলে ওভারঅল আপথ্রাস্টটা বেশি থাকে দেখে ওটা কি করে, আরো তাড়াতাড়ি উপরে উঠে। বুঝতে পারতেছো কি বললাম নাবিল? এটার অ্যানসারটাই কি লেখা, অ্যানসারটা একটু বের করো তো, অ্যানসারটা কি লেখা সাইমা? বলছিল যে upthrust হচ্ছে বেশি, drag force ও বেশি, এই জন্য higher terminal velocity. আপথ্রাস্টও বেশি, ড্র্যাগও বেশি, সো হায়ার টার্মিনাল ভেলোসিটি। এটা রিজনটা এরকম যে ভি টার্ম ইজ ইকুয়াল টু হোয়াট, 2r স্কয়ার জি ডেনসিটি অফ ওয়াটার মাইনাস ডেনসিটি অফ এয়ার ডিভাইডেড বাই 9 এটা। সো এখন এখানে দেখো তো টার্মিনাল ভেলোসিটিটা কি রেডিয়াস অফ বাবলের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এই যে রেডিয়াস বাড়লে পরে আপথ্রাস্টও বাড়ে, ড্র্যাগও বাড়ে, কিন্তু আপথ্রাস্টটা বেশি বাড়ে। কেন বেশি বাড়ে? বিকজ আপথ্রাস্টের সাথে রিলেশনটা হলো কিউব ফর্মে। ওই যে ওয়েটের সাথে যেরকম একটা কথা বলছিলাম না, ওরকম সেম টাইপের আর্গুমেন্ট আমরা এখানের মধ্যে করতেছি। বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো এরপরে এখন এস এর প্রবলেম বি নাম্বারে, বি1 কি বলে, বি2 সরি, the following photographs were taken at 0.33 সেকেন্ড ইন্টারভালস। তো এরকম ফটোগ্রাফ গুলি তুললো, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন বলছে স্কেল বলে দিছে, তো এখন তোমার এখানে সমস্যাটা কি? স্কেল বলে দিছে 1 to 12, what does that mean? কি লাইক স্কেল লাগবে অর সামথিং? কি লাগবে, কি করতে হবে? স্কেল 1 to 12 মানে কি এটা বলো? সেন্টিমিটারে কিছু মানে স্কেল দিয়ে কিছু করতে হবে, মানে 12 ভাগ করে এটা তারপর ইয়া করব। তোমাদের ম্যাপ স্কেলে এমন পড়ছো না ম্যাথসে, অ্যারিথমেটিকে, ও লেভেলে একটা ম্যাপের ম্যাপস স্কেল দেওয়া 1:40,000 মানে or 1:10,000, এরকম তোমাদের কোনো হ্যাঁ ছিল হ্যাঁ না হ্যাঁ স্কেল? তো এটাতে কি হ্যাঁ করতে, হ্যাঁ, মানেটা কি? ওটা 1:10,000 লাইক ইয়া বুঝাইতো আর কি, এই এইটা এই 1 সেন্টিমিটার এত কিলোমিটার রিপ্রেজেন্ট করতেছে, এরকম কিছু একটা। 1 সেন্টিমিটার এত কিলোমিটার রিপ্রেজেন্ট করে, 1:, এত, এখানে তো লেখা নাই যে 1 সেন্টিমিটার মানে 10,000 কিলোমিটার, এটা তো বলে নাই। 1:, এটা মানে হলো ডায়াগ্রামে তুমি যা মেজারমেন্ট নিবা, ডায়াগ্রামে যদি তুমি 1 সেন্টিমিটার নাও, ওইটা রিয়েল লাইফে এত সেন্টিমিটার। ও ওকে, আচ্ছা আচ্ছা। এমন টাইপের। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি,
যে তোমার স্কেল বলা আছে 1 to 12, সো হোয়াট ডাজ দ্যাট মিন? তোমার ডায়াগ্রামে 1 আসা মানে রিয়েল লাইফে ওটা কত? 12। তো ডায়াগ্রামে যদি তুমি 1 সেন্টিমিটার মাপো, তো তাহলে এটা রিয়েল লাইফে 12 সেন্টিমিটার, এমন টাইপের। তো এরকম তোমাকে একটা স্কেল বলে দিছে। So এখন by measurements from the photographs calculate the speed of bubble B between photographs 2 and 3. So তাহলে photograph 2 আর photograph 3 এর যে বটম অফ দা বাবল এর মনে করো তুমি লেন্থটা নিলা, যে তাদের মধ্যে হাইটের ডিফারেন্সটা কত, এন্ড টাইম ইন্টারভাল জানো 0.33। তো এখানের মধ্যে তুমি মেজারমেন্টটা নিবা, যে প্রথমে এখানের মধ্যে 0.33 সেকেন্ডে তোমার ডায়াগ্রামে রিডিং আসবে একটা সামথিং। ওকে, আমি যদি এখানে থেকে রিডিংটা নেই ডায়াগ্রামে, স্কেল এখানে আমার কাছে ধরে নাই, আর তোমাদের তো বুকলেট আছে, সুন্দর মতো বুকলেটের উপর বসায় রিডিং নিতে পারবা। ওকে, তো এখন এটা দেখে যা লাগতেছে কত, এখানের মধ্যে যদি আমরা দেখি, ওরকম 2 এর মতো অমন টাইপের আসার কথা ডায়াগ্রামে। তো তাহলে রিয়েল লাইফে কত হয় ইনটু 12 করে বের করবা, দেন ফাইনালি ডিসটেন্স জানো, টাইম জানো, তো ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম করলে ভেলোসিটি পাবা। বুঝছো? হ্যাঁ। ওকে, সো এরপরে কোনটা? আচ্ছা ভাইয়া, ওই যে এ টুটা করলাম না, লাইক এখানে যদি আমরা আপ থ্রাস্টার ফর্মুলা দিয়ে এক্সপ্লেন করি তাহলে তো সমস্যা নাই, রাইট? আপথ্রাস্টের ফর্মুলা দিয়ে এক্সপ্লেইন করবা বলতে কেমনটা? এই জিনিসটাই যে আমাদের জাস্ট ভেলোসিটির এই জিনিসটা বললেই হবে না, এখানে আমাদের প্রথমে টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা দিয়ে আমরা লাস্টে বলবো। আমরা প্রথমে বলবো যে আপথ্রাস্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস অফ হ্যাঁ দা, হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি ভাইয়া। drag is directly proportional to radius. So তাহলে as the volume of the bubble increases, both the upthrust and drag increases, কিন্তু upthrustটা বেশি ইনক্রিজ করে। So and এই দুইটা মিলে আমরা তো ফাইনালি ভেলোসিটির ফর্মুলা পাই এমন। সো এখান থেকে বুঝে যাইতেছে কি, যে রেডিয়াস যত বেশি টার্মিনাল বুঝছি। ভেলোসিটি তত বেশি, তো তার মানে ওটা তাড়াতাড়ি রাইজ করে। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, এখানে যদি ড্র্যাগের কথা না দিতে তো কি মার্কস দিবে না? ড্র্যাগের কথাটা না বললে 1 মার্ক কম পাবা, যে রেডিয়াস বাড়লে তো আচ্ছা, ড্র্যাগও বাড়ে, ঠিক আছে, বুঝছি কিন্তু ভাইয়া। ড্র্যাগের ইনক্রিজটা আপথ্রাস্টের ইনক্রিজের রেটের থেকে কম, এরকম। ওকে, এরপরে 39B, 39 এর বি, এটাতে কি সমস্যা? এইটাতে ভাই মনে করো যে স্পেশালি 2, 3, 4 এ একটু প্রবলেম। আমি ম্যাস অফ বল লিখছি, ম্যাস অফ গ্লাসেরল লিখছি, এখানে লাইক ওয়েট অফ বল বিয়ারিং ওয়েট অফ গ্লাসেরল হবে। কোনটা? তো 2 তে অ্যান্সার আমি লিখছি ম্যাস অফ বল, কিন্তু এটা হবে এখানে ওয়েট অফ বল। প্রিন্টিং এ একটু সমস্যা হয়েছে, এখানের মধ্যে তোমার এটা তো পাই 4/3 পাই আর কিউব, আর এখানের মধ্যে কোন একটা ইয়ে ছিল। সো তাহলে এখানে ওভারঅল তোমার ইয়ে করতেছে আর ও কি, ওয়েটটা এরকম বের আচ্ছা করতেছে, বুঝছো? এর জন্য প্রিন্টিং আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এডিটিং এর সময় মনে করে ইয়ে গেছে গিয়ে, ঠিক আছে। এমনিতে তোমার ওইটা ওয়েটই হবে আর কি, বুঝতে তো পারছো যে হ্যাঁ হ্যাঁ। ওই যে ডেনসিটি অফ এইটা, যে ডেনসিটিটা এমন টাইপের। ও এবার তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো এখন শুভাশিসের 21, 22। C 21C কি চাইছে?
Diesel is used as a fuel in some vehicles. Diesel is not renewable, so alternatives are being researched. Biodiesel is a fuel made from vegetable oil. Biodiesel on its own is not suitable for use in vehicles. Acha. The table gives some information about diesel, biodiesel, and ethanol. So viscosity at 0 degree Celsius, viscosity at 40 degree Celsius, energy per kilogram, যে প্রতি 1 কেজি অফ দ্য ফিউয়েল বার্ন করলে কত এনার্জি পাবো এমন, আর ফ্রিজিং পয়েন্ট দেওয়া। এখন বললো কি, blends of biodiesel with ethanol are being researched as a renewable alternative to diesel fuels for use in vehicles all year round. Using information in the table, suggest why these blends are being researched. So এখন এখানের মধ্যে টেবিলে যা যা ইনফরমেশন গুলি দেওয়া আছে, এখন বললো যে কেন এই ব্লেন্ড গুলাকে রিসার্চ করা হচ্ছে। ফার্স্ট অফ অল কাজটা কি, যে তোমার এখানের মধ্যে ব্যাপারগুলা কেমন কি খেয়াল রাখা লাগবে। দেখো যে যদি তুমি জাস্ট এখানের মধ্যে একটা তো হলো যে বায়োডিজেল তো ডিরেক্টলি জাস্ট বায়োডিজেল ইউজ করা যায় না, বিকজ বলেই দিছে যে বায়োডিজেল অন ইটস ওন ইজ নট সুটেবল ফর ইউজ ইন ভেহিকল। তো তাহলে বায়োডিজেল ডিরেক্টলি আমরা ইউজ করতে পারবো না ভেহিকলের জন্য। আমাদেরকে কি করতে হবে, একটা কম্পোজিট ইউজ করতে হবে। তো এর জন্য বায়োডিজেলকে এথানলের সাথে মিশায় এমন একটা মিক্সচার বানাবো তাহলে জানি কি করতে পারে, সে ডিজেলের অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে আরো একটা বায়োডিজেলের একটা সমস্যা আছে। সমস্যাটা কি, বায়োডিজেলের তোমার ফ্রিজিং টেম্পারেচার হলো -12। তো তাহলে সে কি নরমালি ওরকম শীতের দেশের ওখানে যখন নাকি টেম্পারেচার অনেক কমে যায়, তো তখন কি যত টেম্পারেচার ওরকম কমের দিকে যাবে তখন ভিসকসিটি খুবই বেড়ে যাবে না? তো তখন ওইটা যেন কি না হয়, ওইটা যেন ফিউয়েলটা যেন খুব বেশি স্টিকি না হয়, যে ওইটা যেন আমাদের ভেহিকেলের যখন নাকি দরকার হবে ফিউয়েলটা তখন রানি হইতে হবে না, যে ফিউয়েলটা যেন তখন ইজিলি ফ্লো করতে পারে। তো এটার জন্য বায়োডিজেলটা একা পসিবল না ইউজ করা। তো এর জন্য এখন ব্লেন্ড গুলাকে ইউজ করবে। ব্লেন্ড গুলা কেন ইউজ করতেছে দেখো, এথানলের সাথে যদি মিশাও, এথানলের সাথে যদি মিশাও তো তখন কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসে ভিসকসিটির ভ্যালুটাকে কি করতেছে, এথানলের সাথে মিশাইলে বায়োডিজেল এন্ড এথানলের মিক্সচারের ভিসকসিটি কি হবে, কমে যাবে না? বায়োডিজেলের নিজের একার কত ছিল শুভাশিস? 4.6। 0 ডিগ্রি সেলসিয়াসেরটা দেখতেছি 2 ডিগ্রিতে, ও 0 17.3। 17.3। তো এটা কি অনেক বেশি ভিসকসিটি না? এত বেশি ভিসকসিটি হলে পরে তো এর জন্য আমরা এথানল যার 0 ডিগ্রি সেলসিয়াসে ভিসকসিটি হলো 1.8, তো তার সাথে মিলাই কি করব, মডারেট একটা ভিসকসিটির ভ্যালুতে নামাই নিয়ে আসবো আর কি। দেন এখানের জন্য সেম ভিসকসিটি ভ্যালুটাকে নামাই আনলাম। এখন এখানে একটা কাউন্টার পার্ট আছে, কি জিনিস, ইথানলের সাথে কেন মিক্স করব, ডিজেলের সাথে তো মিক্স করতে পারতাম। ডিজেল তো ইউজ করব না দেখতে, ডিজেলটা তো নন রিনিউয়েবল, বুঝছো? ডিজেলটা নন রিনিউয়েবল দেখে এটা তো এক সময় না এক সময় শেষ হয়ে যাবে। তো এর জন্য আমরা রিনিউয়েবল একটা এনার্জি সোর্স বানাইতে চাচ্ছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো তাহলে এর জন্য ডিজেলের সাথে মিশাবো না। ডিজেল তো যদি থাকতো তাহলে তো আর বায়োডিজেল এথানল এইসবের মিক্সচার আমরা যাইতামই না। আমাদের ব্যাপারটাই হলো যে ডিজেলটা হলো নন রিনিউয়েবল, তো এর জন্য অল্টারনেটিভ আমরা এনার্জি সোর্স দেখতেছি যেটা নাকি রিনিউয়েবল হিসেবে ইউজ করা যায়। ওকে, তো তাহলে এটা হলো ব্যাপার। তো এখন এর জন্য আমরা কি করতেছি, বায়োডিজেল তো দেখলাম এটা ভেজিটেবল দিয়ে বানানো যায়, কিন্তু সমস্যা হলো বায়োডিজেলকে একা ভেহিকেলের মধ্যে ডিরেক্টলি ইউজ করতে পারবো না। তো তাহলে এর জন্য আমাদের কি লাগবে, কোন একটা মিক্সচার বানাইতে হবে। তো এর জন্য আমরা এথানলের সাথে এরকম মিক্স করে একটা সার্টেন প্রপার্টি কম্পারিজন করতেছি যে কি হচ্ছে। এইখানে একটা ব্যাকওয়ার্ড পার্ট আছে। কি পার্ট দেখো, যে এথানলের পার কেজি এনার্জি দেওয়ার ক্যাপাবিলিটি কম। সো তাহলে বায়োডিজেল তো এমনিতেই ডিজেলের থেকে কম দিত, তো এখন এথানলের সাথে মিশাইলে ওভারঅল এনার্জিটা কম দিবে পার কিলোগ্রাম অফ ফিউয়েল বার্নিং এ। বাট স্টিল যেহেতু এটা রিনিউয়েবল তাইলে পরে এটা তো আমরা একটু একসেপ্ট করতে পারি।
এন্ড এখানের মধ্যে আরেকটা জিনিস যে ফ্রিজিং পয়েন্টটাকে সে কি করবে, আরো বেশি কমায় দিবে, যে ফ্রিজিং পয়েন্টটা আরো মোর হ্যাঁ 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 এর দিকে নিয়ে যাবে। সো তাহলে সে কি করবে, আরো বেশি লোয়ার টেম্পারেচারে, ভিসকসিটি কমে যাবে আস্তে আস্তে। বেশি লোয়ার টেম্পারেচারে গেলে পরে তখন যে ইভেনচুয়ালি ফ্রিজ হবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, অল ইয়ার রাউন্ড বলছে না, যে সারা বছর ধরে ইউজ করতে পারতে হবে, উইন্টার হোক সামার হোক যখনই হোক। সো তাহলে এর জন্য এখন এই মিক্সচার গুলিকে তারা কি করতেছে, ব্লেন্ড গুলাকে বানায় বানায় তারা ট্রাই করতেছে আর কি। তো এখন এখানের মধ্যে তোমাকে অ্যান্সারে কি কি বলছে, সি নাম্বারে অ্যান্সারটা বলো তো, অ্যান্সারে কি কি দেওয়া? অ্যান্সার লিখা রাখো নাই? হ্যাঁ ভাই বলছি যে ভিসকসিটি অফ বায়োডিজেল ইজ হাই, এরকম ছিল ফার্স্ট পয়েন্ট। তো তাহলে আর এই যে ভিসকসিটি ফ্রিজিং অফ পয়েন্ট বায়োডিজেল ইজ হাই, সো তাহলে এটাকে কমানোর জন্য ওরা আমি এথানলের সাথে এই মিশাবো। পয়েন্টস দেন আরেকটা ফ্রিজিং লেখা হলো পয়েন্টটা হলো ফ্রিজিং কম, পয়েন্ট অফ বায়োডিজেল। তো তাহলে এটাকে বাড়ানোর জন্য কি করতে হবে, এরকম এথানলের সাথে মিশাইলাম, তো তাহলে আরো গ্রেটার লোয়ার নেগেটিভ করার জন্য। ওরকম ফ্রিজিং পয়েন্টটা চলে যাবে আর কি, ফ্রিজিং পয়েন্টটা আরো লোয়ার্ড হবে, মোর নেগেটিভ হবে বেসিক্যালি। হ্যাঁ ভাই তো তাহলে এগুলো বুঝছি। জিনিস। এরপরে আরেকটা পয়েন্ট ছিল যে ইথানল হ্যাজ টু লো অফ এনার্জি কন্টেন্ট। এটাই, এনার্জি কন্টেন্ট অফ ইথানল কম, তো তাহলে বায়োডিজেলের সাথে মিলে মডারেট একটা এনার্জি লেভেলে নিয়ে আসবে। আচ্ছা ও বুঝছি তো এটা বুঝছি ছিল এখন ভাই। তোমার 21C। তো এখন 22B তে কি বলছে, the tilting of the wing results in the air exerting a force on the wing which is called lift. The lift force acts perpendicular to the wing. The total vertical component of the lift produced by both wings when tilted at an angle 20 degree to the horizontal is enough to keep the bird flying at a constant height. Mass of the bird হলো এত। সো বার্ডের ওয়েটটাকেই তো ব্যালেন্স করবে, কনস্ট্যান্ট হাইটে হোভার করবে মানে কি, বা কনস্ট্যান্ট হাইটে ফ্লাই করবে মানে কি, ডাউনওয়ার্ড ফোর্স এন্ড আপওয়ার্ড ফোর্স সমান হইতে হবে না? হ্যাঁ তো ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড ফোর্স সমান। সো হোয়াট ডাজ দ্যাট মিন, ওয়েট অফ বার্ড তুমি বের করতে পারবা এটার সাথে 9.81 মাল্টিপ্লাই করে। সো দ্যাট উইল গিভ ইউ দ্য ওয়েট অফ দ্য বার্ড। সো ওয়েট অফ দ্য বার্ড ইজ ইকুয়াল টু দ্য টোটাল লিফট ফোর্স। ওকে, সো এখন এখানে টোটাল লিফট ফোর্স কত হবে, ওয়েট অফ দ্য বার্ড এর সমান। তো 0.063 ইন্টু 9.81 করলে কত হয়? 0.61803। ঠিক আছে। এটা 0.62 নিউটন। এই এরপরে assuming that only forces acting on the bird are weight and lift, calculate its acceleration at this instant. তো only forces acting on the bird হলো তোমার weight আর lift. So calculated acceleration at this instant, কোন ইনস্ট্যান্টে, জাস্ট যখন নাকি সে উপরে ওঠা শুরু করবে আর কি, ঠিক আছে, জাস্ট যখন নাকি সে এরকম উপরে ওঠা ট্রাই করবে তখন যে তোমার অ্যাসেলারেশন বের করতে বলছে। এরপরে যে when the birds take off from the ground there is no lift initially, যে বার্ডরা কি করে তখন নরমাল রিঅ্যাকশন ফোর্স, যে নরমালি মানুষ যেভাবে লাফ দেয় ওইভাবে করে লাফ দিবে। ইনিশিয়ালি ওয়েট অফ দ্য বার্ড হলো এত, দেন সে এরকম লাফ দেয়, তো নরমাল রিঅ্যাকশন ফোর্স বেড়ে যায়। তো ওয়েটের থেকে নরমাল রিঅ্যাকশন ফোর্স বেশি দেখে সে কি করে, আপওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাই। তো এইগুলা জিনিস।
এরপরে এটার অ্যান্সারটা কি লিখা ইয়াতে কি বলে অ্যাসেলারেশন আর ফোর্সের ওই দুটোর অ্যান্সার কত কত 22b শুভাশিস ভাই আমার তো আসছিল 0.66 নিউটন আসছিল এই B1 এর জন্য। আর b2 B2 টা দেখছি, এটা আমি করি নাই। বি কোশ্চেন নাম্বারগুলো যে এত ইরেগুলার সবগুলো মানে খুঁজতে খুঁজতে একটু এখানে এই জিনিসটা চেঞ্জ করা অনেক লাগবে টাইম লাগে। মানে ভাই একবার একটু হারাই গেলে পরে পাওয়া যায় না, খুঁজে বারবার স্ক্রলিং করতে আপ এন্ড ডাউন। আচ্ছা এটা হলো বায়োডিজেলের 16 এর পরে 18 18 এর পরে 19। বায়োডিজেলের এটার পরেরটাই তো তাই না হারাই গেলাম বোধহয়, বুঝলাম না। দেখতেছি এই যে এটা অ্যাসেলারেশন horizontal component of lift ও আচ্ছা ভার্টিক্যালি তো কোনো অ্যাসেলারেশন নাই হরাইজন্টালি শুধু অ্যাসেলারেশন হবে তো তাহলে হ্যাঁ হরাইজন্টাল রেজাল্টেন্ট ফোর্স হলে এত আর রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু এম এ তো তাহলে ওইটা দিয়ে অ্যাসেলারেশন বের করছে বুঝছো আচ্ছা আর ওখানে আমাদের B1 এ প্রথম একটা ভুল গেছে সরি B1 এর ওখানে আমাদের কম্পোনেন্টের ওই জিনিসটা আমরা কনসিডারেশনে নেই নাই বুঝছো হ্যাঁ ভাই যে ওখানে তো আমি আমাদের ওইভাবেই করছি। L সরি cos 20 is equal to হবে ওয়েটের সমান সো এখন L টা বের করতে বলছে আমরা কম্পোনেন্টের ভ্যালুটা বের করছিলাম স্পেসিফিক্যালি L এর ভ্যালুটা করে নাই আর কি সো তখন 0.66 এরকম হবে আমাদের বুঝছো হ্যাঁ ভাই ক্লিয়ার একদম। ওকে সো এরপরে এখানে কত থেকে কত পেজ জানি করতেছি 633 থেকে 727 সো তাহলে 633 থেকে 727 পর্যন্ত এরপর আর কার 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 কোনটা কোনটা প্রবলেম আছে B1 B1 কি হয়েছে এখানে derive this equation for P using দাঁড়াও ভাই principle of conservation of energy কি হয়েছে এইখানে কাইনেটিক এনার্জি বুঝলাম but মানে গ্র্যাভিটেশনাল মানে এটা আনতেছি কিভাবে মানে মার্স স্কিমে দেখছি কাইনেটিক এনার্জি আর গ্র্যাভিটেশনাল এনার্জি আনছে আমি গ্র্যাভিটেশনাল এনার্জি কেন আনতেছি বুঝতে পারতেছিলাম না হইতেছেটা কি এখানে ব্লাডটা কি কনজারভেশন উপরে অফ যাবে বডিতে নাকি নিচে যাবে ও হ্যাঁ নিচে যাবে আর কাইনেটিক এনার্জি উপরে কিসের যাবে জন্য নিচে যাবে কই রেজ ইট টু আ হাইট h above the heart হার্ট থেকে পাম্প করবে তো তখন একটা সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে সে মুভ করা শুরু করবে সো কেই তো আছেই যে উপরে যত যাইতেছে তত জিপি গেইন করতেছে প্লাস তার একটা কাইনেটিক এনার্জিও তো আছে ব্লাড তো আর স্টেশনারি থাকে না ব্লাড তো মুভ করতে থাকে তো তাহলে পরে কাইনেটিক এনার্জি প্লাস গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু দ্য টোটাল এনার্জি তাই না হ্যাঁ তো তাহলে কে প্লাস জিপি ইজ ইকুয়াল টু টোটাল ও আচ্ছা আরে সরি ভাই তুমি তুমি দিক থেকে আগে দাও 44 বি তার আল্লাহ সরি আমি ফার্স্টে ওইটা দেখে পরে ভাবছিলাম যে শেষ ওকে দাঁড়াও 44 আচ্ছা সো 44 এর কোনটা 44 এর বি ওকে আচ্ছা
A student devised a simple experiment to demonstrate the change in position of a sheep when in water of different salt concentrations. The student placed a straw sealed and weighted at the bottom, okay, into a test tube containing distilled water. The length of the straw below the surface of the water was measured at the length of the ay Allah রিক্তি এত সেন্টি খাও না দেখাই দিতেছি ওকে সো তাহলে এখানের মধ্যে কাজটা কি the straw settled in a position so that the length below the surface of the water was এত okay the experiment was repeated using 20% salt আচ্ছা সো ফার্স্টে কি নিছিল ফার্স্টে ডিস্টিলড ওয়াটার নিছে তো ডিস্টিলড ওয়াটারের ডেনসিটি বেশি হ্যাঁ ডিস্টিলড ওয়াটারের ডেনসিটি বেশি নাকি সল্ট ওয়াটারের ডেনসিটি বেশি যে ডিস্টিলড ওয়াটারের সাথে যদি 20% সল্ট মিশাই আচ্ছা এটা জিজ্ঞাসা করতেছি কিন্তু লিখাই আছে দূর আচ্ছা সো ডিস্টিল ওয়াটারের ডেনসিটি হলো কম আর সল্ট ওয়াটারের ডেনসিটি হলো বেশি ওকে সো এখন বললো কি ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য স্ট্র নাও বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার এখন দেখো তো রিক্তি ইন বোথ দ্য কেসেস ডেনসিটি তুমি লিকুইডের বাড়াও বা কমাও ইভেন্চুয়ালি আপথ্রাস্টটা তো ওয়েট অফ দ্য স্ট্র কে ব্যালেন্স করবে নাকি বলো দুইটা আপথ্রাস্টের ভ্যালু তো ইকুয়াল রাইট because they are balancing the weight of the straw okay so তাহলে দুইটা upthrust সমান so তাহলে upthrust with distilled water is equal to upthrust with 20% salt তো এখন density of fluid into volume of object inside the fluid so এখন volume of object এর জন্য দেখো তো কি বলে রিক্তি যে এটা কি ক্রস সেকশনাল এরিয়াটা ফিক্স না বলতো রিক্তি ক্রস সেকশনাল এরিয়া হলো ফিক্সড জাস্ট একটা বেশি নিচে যাবে একটা কম নিচে যাবে সো তাহলে লেন্থটা হবে ভেরিয়েবল সো এরিয়াটা এরিয়া লিখলাম আর এখানের মধ্যে লেন্থটা লেন্থ ইন ডিস্টিল ওয়াটার ইনটু জি ভলিউমটাকে এমন ফর্মে লিখছে ওকে ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ 20% সল্ট ইনটু এরিয়া অফ স্ট্র যেটা আগের মতনই আছে কিন্তু এখন লেন্থটা আগের থেকে কম হবে কত হবে ওইটাই বের করতে বলছে তো এখন length of the straw in 20% salt solution is equal to what area কাটাকাটি g কাটাকাটি সো কি থাকতেছে density of distilled water into length of straw under distilled water আর এখানের মধ্যে সরি 20% distilled water এর density বুঝতে পারছো তো এগুলো সব ইনফরমেশন আমরা জানি না বলো তো ডেনসিটি দোনোটা জানি লেন্থের ভ্যালু জানি সো তাহলে পরে লেন্থ অফ দ্য straw beneath the surface of water with 20% salt solution এখন আমরা পেয়ে যাব আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে আর আমার 5:30 তে আবার ইয়েদের ক্লাস শুরু কি বলে A2 ব্যাচের ক্লাস শুরু আজকে আমরা তাহলে এখানের মধ্যে রাখি এরপরে আমরা নেক্সট ফ্রাইডেতে আবার এখান থেকে কন্টিনিউ করব ঠিক আছে তো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ